আপনারা কারা? ওদের লোক? ওরা পাঠিয়েছে আমাকে মারতে? আমাকে মারবেন না প্লিজ, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। শান্ত হন। কারা মারবে আপনাকে? কি আপনি বলুন আমাদের। আপনি আমাদের সব বলতে পারেন, আমরা পুলিশ, আমাদের বলতে পারেন। পুলিশ? আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প অমৃতা কোনারের লেখা একটা অদ্ভুত কেস। এটি গপ্প মিলে ঠেকের অরিজিনাল গপ্প। আপনিও 6 থেকে 7,000 শব্দের মধ্যে নিজের অপ্রকাশিত লেখা গপ্প পাঠাতে পারেন explore@studiomirvana.com এ। নির্বাচিত হলে আপনার গপ্প পড়া হবে ঠেকে। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। তোমার ভয়ের সুযোগ নিয়ে এই নামটা কেমন হয়েছে বলো দেখি। পরিমল মজুমদার ইন্দ্রজিতের দিকে তাকিয়ে হাসলেন। আজ তিনি এসেছেন একটা সেশন নিতে। মাঝে মধ্যে নতুন অফিসারদের এমন সেশন হয়, আর তার জন্য বিশেষভাবে আমন্ত্রিত থাকেন কিছু রিটায়ার্ড অফিসার। তাদের জীবনের বিচিত্র সব কেসের গল্প নিয়েই চলে কাটা ছেঁড়া বিশ্লেষণ। এতে জটিল সব কেসের ধরন আর অপরাধীদের অপরাধ প্রবণতা, তাদের আলাদা আলাদা মাইন্ডসেট সম্পর্কে আলোচনা হয়। আগামী দিনে এই সব অভিজ্ঞতার গল্পই এই অফিসারদের বিশেষ সাহায্য করবে আরো নতুন জটিল কেসগুলো সলভ করতে। ইন্দ্রজিৎও এসেছে, তবে সেশন অ্যাটেন্ড করতে নয়, একটা অন্য কাজে। তার সাথে পরিমল স্যারের সঙ্গে সাক্ষাৎ হওয়াটা ওর কাছে উপরি পাওনা। আপনার নতুন উপন্যাস? দোতলার বিশাল করিডোরটা রেলিং ঘেঁষে দাঁড়ালো ইন্দ্রজিৎ। সামনেই সেমিনার রুম, ওখানেই আজ সেশন আছে। হ্যাঁ, আমার নতুন উপন্যাস। আর তোমার ফোবিয়ার কেস। আমার উপন্যাসগুলোর রসদ আমি ঠিক করেছি তোমার কেস থেকেই নেব। তুমি যদি ব্যোমকেশ হও তবে আমি তোমার অজিত। শুধু এই অজিতের বয়সটা একটু বেশি, এই আর কি। সে ঠিক আছে, কিন্তু আপনি আবার আমার নামটাম নিয়ে মানে। না না, আরে তুমি হলে আমার মেঘনাদ, আমার মেঘনাদ সিরিজ। তোমার আগের কেসটা মানে আমার লাইফের একমাত্র আনসলভড কেস, যা তুমি সলভ করেছিলে। সেই উপন্যাসটা কিন্তু এখন প্রকাশকের ঘরে। নামটা কি দিয়েছি বলো তো? নকল হইতে সাবধান। সাইকোলজিক্যাল থ্রিলার এই মুহূর্তে পাঠকরা নাকি খুব চাইছে। তো আমাকে তো আর কষ্ট করে প্লটও ভাবতে হচ্ছে না। আমিও প্রকাশককে বললাম, বর্তমানে যা যা সাইকো ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে তাদের নিয়ে গল্প লিখলে জাস্ট চমকে যাবে। তিনিও একেবারে মাটি অবধি মাথা হেলিয়ে সম্মতি দিলেন। মোবাইলটা সশব্দে বেজে উঠতেই স্ক্রিনের দিকে তাকালো ইন্দ্রজিৎ। সুমিতের ফোন। তার মানে ও এসে গেছে গাড়ি নিয়ে। ওদের ঢাকুরিয়ার দিকে যেতে হবে একটা কাজে। পরিমল মজুমদারের কাছ থেকে অনুমতি নিয়ে নিচে নেমে আসে ইন্দ্রজিৎ। গাড়িতে উঠতেই যাবে তখনই রণজয় চ্যাটার্জির ফোনটা আসে ওর ফোনে। রিসিভ করতেই শোনা যায়, আর্জেন্ট, মিট করো হাফ এন আওয়ারে। স্যার আসবো? হ্যাঁ, এসো এসো, বসো। কথাটা বলেই আবার ফাইলে মুখ গুঁজলেন ডিসিডিডি রণজয় চ্যাটার্জি। কয়েক সেকেন্ড পরই আবার ইন্দ্রজিতের দিকে তাকিয়ে বললেন, আমাদের কাছে এই কেসটা এসেছে। রণজয় চ্যাটার্জির হাত থেকে ফাইলটা নিয়ে একবার চোখ বোলায় ইন্দ্রজিৎ। কি বুঝছো? এই নিয়ে 2 মেয়ের লাশ পাওয়া গেছে। প্যাটার্ন সেম। 2 হাতের শিরা কাটায় অতিরিক্ত রক্তক্ষরণ মৃত্যুর কারণ।
তবে অটোপসি রিপোর্টের ওই পার্টটা দেখো, যেখানে বলা আছে 2 হাতের কাটই ভিকটিমরা নিজেদের হাতে করতে পারে না। হ্যাঁ, ওরা রাইট হ্যান্ডেড দুজনই। সেক্ষেত্রে উন্ড যেমন হয়েছে তাতে ডান হাতের কাটটা বাঁ হাতের মতোই সেম ডেপথ। রাইট হ্যান্ডেড যেহেতু বাঁ হাতেও একই জোর হওয়া উচিত না। তাছাড়া 2 হাতেই কাট। হোমিসাইডাল উল্লেখ আছেই রিপোর্টে, এক্সেসিভ ব্লাড লসে মৃত্যু। কেসটা আমাদের কাছে জোরালো ভাবে এসেছে। 2টো কেসে মিল পাওয়া গেছে মার্ডারের প্যাটার্নে। তবে আরো একটা ভয়ঙ্কর মিল আছে, খেয়াল করেছো? হ্যাঁ, দুজনেই প্রেগনেন্ট ছিল। ওই অবস্থায় এইভাবে খুন, ব্রুটাল। ফিটাস 5 মাসের 2 ক্ষেত্রেই। মানে এই ডেভেলপমেন্টের পরই মহিলা দুজনকে মেরেছে, ঠিক 5th মান্থ রানিং। আর 2টো ক্ষেত্রেই কোনো মিসিং ডায়েরি নেই। পরিচয় জানারও তো উপায় নেই, মুখ বিকৃত করা ছিল। কিছু লিড পাইনি না, তাই জন্যই আমাদের কাছে এসেছে। 2 মাস আগে একটা বডি কল্যাণী হাইওয়েতে ওই ব্যারাকপুরের কাছে পাওয়া যায়, আর একটা জিটি রোডের ধারে পান্ডুয়ার দিকে 8 মাস আগে। বাকি ডিটেলস তুমি পড়লেই বুঝতে পারবে। আমি চাইছি তুমি কেসটা লিড করো। সুমিত তো থাকছেই, আর যদি টিমে কাউকে লাগে তুমি নিশ্চিন্তে বলতে পারো। ওকে স্যার, আমি দেখে নিই একবার। কথাটা বলে অনুমতি নিয়ে ডিসিডিডি ক্যাবিন থেকে বেরিয়ে আসে ইন্দ্রজিৎ। ঢাকুরিয়া আর আজ ওদের যাওয়া হবে না, ওটা বরং আগামীকালের জন্যই থাক। ক্যাবিন থেকে বেরোতেই ইন্দ্রজিৎকে প্রশ্ন করে সুমিত, ঢাকুরিয়া যাবো স্যার? না সুমিত, তুমি পুরো আপডেটটা নিয়ে নাও, একেবারে আগামীকাল যাব। আপাতত এই নতুন কেসটা একটু স্টাডি করতে হবে। তুমি এসো আমার সঙ্গে। গাড়ি চলছে সুমিত ইন্দ্রজিৎকে নিয়ে। সুমিত ইন্দ্রজিৎকে বলল, স্যার, ওই ভদ্রলোক ফিরে এসেছেন। আপনি ঠিকই বলেছিলেন, ওই খুনটার ব্যাপারে উনি কিছুই জানতেন না। একদম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কেস। গার্লফ্রেন্ডকে নিয়ে মন্দারমণি গেছিলেন, ফিরে এসেছেন, তাও আর একটা ক্যাঁচাল ব্যাপারে। ওর গার্লফ্রেন্ড নাকি ওখান থেকে ওর টাকা নিয়ে চম্পট। ভাবুন একবার। তাহলে কি বুঝলে সুমিত, বিয়ে করা বেশি ডেঞ্জারাস নাকি প্রেম করা? না না, আজকাল কাউকে ভরসা নেই স্যার। সালা কে যে কখন। সরি স্যার। মুখ ফসকে আর গোটা 2 গালি বেরোনোর আগেই জিপটাকে টান মেরে মুখের ভেতর সেঁধিয়ে দিল সুমিত। এমন অকারণে যখন তখন গালিগালাজ ও করে না। বেচারা একটু সুবোধ বালক সুলভ আচরণেই নিজেকে আবদ্ধ রাখে সব সময়। অপরাধীদের সামনে অবশ্য বিষয়টা আলাদা। তখন সুবোধ বালকের খোলস ছেড়ে কড়া পুলিশটা বেরিয়ে আসে। বিশেষবাবু সামলে। সঙ্গে সঙ্গে জোরে ব্রেক কষল গাড়িটা। সুমিত কিছু বুঝে ওঠার আগেই একটা প্রবল ঝাঁকুনিতে সামনে এগিয়ে এলো খানিকটা। মনটা একটু অন্যমনস্ক না হলে ঠিক সামলে নিত। আমি কি করে বুঝবো বলুন তো স্যার, মেয়েটা এমন ভাবে দৌড়ে এলো। কিছু হয়নি স্যার? রীতিমতো ঘাবড়ে গেছেন বিশ্বাসবাবু। ড্রাইভিং সিটে যে তিনি। আপনার কোনো দোষ ছিল না, ভয় পাওয়ার কিছু নেই। আগে দেখি মেয়েটা ঠিক আছে কিনা, আশা করছি খুব বেশি কিছু হয়নি। কথাটা বলেই দ্রুত গাড়ি থেকে নেমে আসে ইন্দ্রজিৎ, সঙ্গে সুমিত। কোনো মেয়েকে ও খেয়াল করেনি, কিন্তু এতক্ষণে যে চতুর্দিক থেকে লোকজন হই হই করে এদিকেই আসছে সেটা বেশ খেয়াল করেছে। বাইরে বেরোতেই দেখতে পেল একটা মেয়ে গাড়ির ঠিক সামনেটায় পড়ে আছে। এই গাড়িতে ধাক্কা খেয়েছে। তাহলে আপনি ঠিক আছেন তো? এভাবে কেউ ছুটে আসে রাস্তার মাঝে, এক্ষুনি একটা বড় বিপদ ঘটে যেত। ভাগ্যিস ঠিক সময় ব্রেকটা। ঠিকই তো, ছেলেদের গাড়িটা ওভাবে থামলো, তাই নয়তো আরো জোরে লাগতে পারতো। আমার পাগলের মতো চলন্ত গাড়ির সামনে কেউ আসে? কি অদ্ভুত রে বাবা, একটু দেখে চলবে। রাস্তার উপর হাত দুটো রেখে আধশোয়া অবস্থায় পড়ে আছে মেয়েটা। ছিপছিপে চেহারা, ফর্সা রং, লেয়ার কাট চুল পিঠে এলিয়ে আছে বিন্যস্ত ভাবে। পরনে পেস্তা কালারের একটা স্লিভলেস কুর্তি আর একটা সাদা স্ট্রেট প্যান্ট। জামা প্যান্টে নোংরা ধুলো লেগে আছে। চোখে মুখে ভয়ের ছাপ। এত লোকে এত কথা বলছে, অথচ মেয়েটার সেসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, কানেও নিচ্ছে না কারো কথা। রাস্তা থেকে টলমল পায়ে উঠে দাঁড়িয়ে নিজের হাত পা ভালো করে দেখে নেয়। তারপর কেমন অদ্ভুত ভাবে বলে,
আমি বেঁচে আছি? আমি বেঁচে আছি? হ্যাঁ, আপনার কপাল ভালো, আর আমাদেরও, নইলে ভালোই লাগতো আজ। হয় হাত পা ভাঙতেন, নয় মাথা ফাটাতেন। আপনারা কারা? ওদের লোক? ওরা পাঠিয়েছে আমাকে মারতে? আমাকে মারবেন না প্লিজ, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। শান্ত হন। কারা মারবে আপনাকে? কি আপনি বলুন আমাদের। আপনি আমাদের সব বলতে পারেন, আমরা পুলিশ, আমাদের বলতে পারেন। পুলিশ? আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওরা আমাকে মেরে ফেলবে। কথাগুলো বলতে বলতেই জ্ঞান হারায় মেয়েটা। সঙ্গে সঙ্গে ওকে পড়ে যাওয়া থেকে বাঁচাতে ধরে ফেলে সুমিত আর ইন্দ্রজিৎ। তুই এমন ভাবে ফোন করলি কেন রে? কে আছে এখানে? নার্সিংহোমের দোতলার বিশাল ওয়েটিং জোনটায় আসতেই ইন্দ্রজিতের দেখা পায় মৃত্তিকা। একটা মেয়েকে অ্যাডমিট করেছি। সুমিতকে ঢাকুরিয়ায় পাঠিয়ে দিয়েছে ইন্দ্রজিৎ। ঘণ্টা তিনেকের মধ্যে ও ফিরে আসবে ওদিকের কাজটা মিটিয়ে। কোন মেয়ে? কোনো নতুন কেস নাকি? না, অফিসিয়ালি আপাতত নয়, বিষয়টাকে বুঝতে হবে, তারপর বলতে পারবো। তাহলে এই ব্যাপারটা কি আমাকে খুলে বল। আমাকে ডাকলি কেন এখানে? এটা তো তোর কেসও না বলছিস। তাহলে ইন্দ্রজিৎ পুরো ঘটনাটা বলে মৃত্তিকাকে। এটাও জানায় যে এখানে আসার সময় বারদুয়ে জ্ঞান ফিরেছিল মেয়েটার, কিন্তু প্রতিবারই সে বলেছে আমাকে বাঁচান প্লিজ, ওরা আমাকেও মেরে ফেলবে, আমাকে বাঁচান। আর এই দুটো কথা বলে জ্ঞান হারিয়েছে মেয়েটি। তোর কথা শুনে মনে হচ্ছে মেয়েটা খুব ট্রমায় আছে। আরো বলছে আমাকেও। তার মানে আরো কাউকে মেরে ফেলা হয়েছে। এইখানেই আমার বিষয়টা ছেড়ে দিতে মন চায়নি। তুই একবার কথা বল মেয়েটার সঙ্গে, তুই বেটার বুঝবি ওর মেন্টাল হেলথ। তাছাড়া যেভাবে ভয় পেয়ে আছে, একজন মহিলাকে দেখলে হয়তো একটু রিল্যাক্সড হবে। বেশ, ডক্টরের সঙ্গে কথা বলে পারমিশন নি। বিছানার উপর চুপ করে বসেছিল মেয়েটি। কি এখন ভালো লাগছে একটু? মেয়েলি কণ্ঠস্বরটা আসতেই দরজার দিকে ফিরে তাকায় মেয়েটা। এতক্ষণ বিছানার উপর চুপ করে বসেছিল। মৃত্তিকার প্রশ্নের উত্তরে মাথাটা অল্প একটু হেলায় ডান দিকে, কিন্তু বড্ড জড়সড় ভাব তার মধ্যে। ভিতরে ঢুকে আসে মৃত্তিকা আর ইন্দ্রজিৎ। চিন্তা করবেন না, আপনি একদম ঠিক আছেন। ডক্টরের সঙ্গে আমার কথা হয়েছে। জাস্ট মাইনার কিছু ইনজুরি, একটু ছড়ে গেছে, আর কিচ্ছু হয়নি। ভাগ্যিস ঠিক সময় গাড়িটা ব্রেক কষেছিল, তাই না ইন্দ্রজিৎ? মৃত্তিকার বলা শেষ কথাটা শুনে মেয়েটা একবার কেঁপে উঠল যেন। সেটা লক্ষ্য করেই কথা ঘোরাবার জন্য মৃত্তিকা বলল, আচ্ছা ওসব কথা থাক। আপনাকে আজ বিকেলের মধ্যে রিলিজ করে দেওয়া হবে। আপনার নাম ঠিকানাটা বললে আমরা আপনাকে বাড়িতে পৌঁছে দেব। ডিসচার্জ করে দেবে? না না, আমি এখান থেকে যাব না, আমি যাব না। কথাটা শুনে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে ইন্দ্রজিৎ আর মৃত্তিকা। ওরা মেয়েটাকে শুরু থেকেই লক্ষ্য করছে, কিছু যেন একটা অ্যাবনর্মালিটি আছে। দেখুন, নার্সিংহোমে তো আপনাকে বেশি দিন রাখবে না। আমি না হয় রিকোয়েস্ট করে আজকের দিনটা বলতে পারি, কিন্তু কালকে তো আপনাকে ডিসচার্জ করেই দেবে। তখন আপনাকে কোথাও যেতে হবে। আপনি আপনার নাম ঠিকানা না বললে আমরা কি করে আপনার বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করব বলুন তো? না, কিছু বলবো না। এখানে না থাকতে দিলে আমি অন্য কোথাও পালিয়ে যাব। কথাগুলো বলতে বলতে অদ্ভুত ভাবে কুঁকড়ে যায় মেয়েটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচমকা মৃত্তিকার হাত দুটো চেপে ধরে মেয়েটা। আপনিও পুলিশ? আমাকে বাঁচান না, আমার না অনেক বড় বিপদ। ওরা 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 আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচিয়ে রাখবে না। ওরা কাউকে বাঁচিয়ে রাখে না। ওরা জানে না আমি এখানে আছি, জানলে এখানে এসে মেরে ফেলবে। আমি বাইরে বেরোবো না। আচ্ছা আচ্ছা, শুনুন শুনুন, প্লিজ প্লিজ শুনুন, আমার কথাটা শুনুন। আমি পুলিশ নই, কিন্তু ওই যে উনি দাঁড়িয়ে আছেন, উনি কিন্তু অনেক বড় পুলিশ অফিসার।
কারা আপনাকে বাঁচিয়ে রাখবে না? কাদের ভয় পাচ্ছেন আপনি? আপনি বলুন, উনি নিশ্চয়ই আপনাকে হেল্প করতে পারবেন। বলুন আপনি। উনি পারবেন আমাকে বাঁচাতে? কি করে পারবেন? আপনি চেনেন না ওদের যে অনেক শক্তি। ওদের সঙ্গে কোনো সাধারণ মানুষ লড়াই করতে পারবে না। ওরা সাংঘাতিক লোক। ওদের অনেক শক্তি। পারবে না, কেউ পারবে না। এতক্ষণে মৃত্তিকা খেয়াল করে মেয়েটির সিঁথির ভিতরে অল্প একটু লাল মতো দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে ওটা সিঁদুর। আচ্ছা, বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। আপনি ভরসা পেলে না হয় বলবেন আমাদের। শুনুন আমার কথাটা শুনুন। আপনার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি কোনো জায়গার ফোন নাম্বার আমাদের দিন। আপনার হাজবেন্ডের নাম্বার যদি মনে থাকে বা নাম বলুন আমাদের। তিনি কি করেন সেটুকুই বলুন, আমরা না হয় ইনফর্ম করার ব্যবস্থা করছি। আমার কথাটা বোঝার চেষ্টা করুন, তারাও নিশ্চয়ই আপনার জন্য চিন্তিত। প্লিজ। ওদের কথার মাঝেই ঘরের ভিতর ডক্টর ত্রিজিৎ সামন্ত আর একজন নার্স ঢুকে আসে। মেয়েটিকে ওভাবে কাঁদতে দেখে বলে, ম্যাডাম, বুঝতেই তো পাচ্ছেন এই মুহূর্তে ওকে উত্তেজিত করাটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বলছি, এখন কি একটা ঘুমের... কথাটা শেষ করে না মৃত্তিকা। ডক্টর সামন্ত ইশারায় মাথা নাড়েন। ইনজেকশনের কথাটা মেয়েটার সামনে বলতে চাইছেন না হয়তো। মেয়েটা এমনিতেই ভয়ে, এখন যদি ইনজেকশন নিয়েও কিছু ঝামেলা করে। মৃত্তিকা ইন্দ্রজিৎকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। প্রথম থেকেই আমার মনে হয়েছিল মেয়েটার মধ্যে কিছু একটা প্রবলেম আছে। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি। তুইও যে সেই জন্যই আমাকে ডেকেছিস তাও বুঝতে পারছি। মেয়েটা কোনো একটা বিষয় বা ঘটনায় খুব ভয় পেয়ে আছে, বুঝলি? এবং ওর কথা শুনে যা মনে হলো সেটা কোনো একটা দিনের ঘটনা নয়, লাগাতার ঘটতে থাকা কোনো ঘটনা প্রবাহ। আজকের দিনটা একটু ওয়েট করি, দেখি মেয়েটার ব্যাপারে কেউ তো নিশ্চয়ই খোঁজ করবে। ওর বাপের বাড়ির লোক বা হাজবেন্ড নিশ্চয়ই কোনো মিসিং ডায়েরি করবে। ওর ছবি দিয়েও ট্রেস করে নিতে পারবো। এক্স্যাক্টলি। মেয়েটার কথাবার্তা যা মনে হলো, ওর কাছের লোকেদের থেকেও কোনো প্রবলেম হতে পারে। বাড়ি ফিরবে না, ঠিকানা বলবে না। কিন্তু ভয়টা পাচ্ছে কেন? আর মেরে ফেলবে, ওরা শক্তিশালী। এই ওরাটা কারা? না, কাল ডিসচার্জের সময় একবার তুইও আয় তাহলে। ইন্দ্রজিতের কাছে নতুন কেসের ভিকটিমদের প্রাথমিক বৈশিষ্ট্যেই বিভৎসতা কল্পনা করে নেয় সুমিত। স্যার, দুটো মহিলাই প্রেগনেন্ট? হ্যাঁ, আর অদ্ভুতভাবে দুজনেই 5th মান্থ রানিং। বিষয়টা কাকতালীয় হতেই পারত, কিন্তু বাকি জিনিসগুলো যখন হুবহু মিলে যাচ্ছে তখন এটা কাকতালীয় হতে পারে না। নিজের চেয়ারে হেলান দিয়ে চোখটা একবার বন্ধ করে ইন্দ্রজিৎ, তারপর আবার ঝুঁকে আসে সামনে। তাকিয়ে থাকে টেবিলে রাখা ভিকটিমদের ছবি দুটোর দিকে। কিন্তু এরকম ভাবে গর্ভবতী মহিলাদের ঠিক হাতের শিরা কেটে ব্লাড লস করিয়ে মেরে ফেলার কি মানে স্যার? এটা কি কোনো গ্যাংয়ের কাজ হতে পারে? হ্যাঁ, হতেই পারে। মেয়েদেরকে এভাবে প্রেগনেন্ট অবস্থায় মেরে ফেলা মানে আপনি বলতে চাইছেন কোনো ব্যবসা? না, এরকম কিছু উল্লেখ এই রিপোর্টে পাওয়া যায়নি। এদের প্রত্যেকেই ফার্স্ট টাইম প্রেগনেন্সি, আর এদেরকে দিয়ে কোনো খারাপ কাজ করানো হয়েছে বলে তো মনে হচ্ছে না। সেরকম কিছু জানাও যায়নি। এদিকে দুজনেই 5th মান্থ। পুরো টার্গেট করে প্ল্যান মাফিক করা হয়েছে। আচ্ছা, এরা দুজন পরস্পরকে চিনতো এমন নয় তো? যতক্ষণ না ওদের আইডেন্টিফাই করা যাচ্ছে ততক্ষণ সবকিছুই মনে হচ্ছে হতে পারে। কোনো সম্ভাবনাই অস্বীকার করা যাচ্ছে না। পুরনো কোনো মিসিং কেসের সঙ্গে ম্যাচ করে একবার দেখা যেতে পারে, কিন্তু সেটাও তো সময় সাপেক্ষ। আর তাতে কিছু জানা যে যাবেই সেটাও শিওরলি বলা যায় না। ব্যাপারটা কেমন যেন ঠেকছে। ইন্দ্রজিৎ পকেট থেকে ফোনটা বের করে দেখে ডক্টর সামন্ত। আপনি আমাদের খুঁজছিলেন? মৃত্তিকা প্রশ্ন করে মেয়েটিকে। আলু থালু ভাবে বসে রয়েছে সে বেডের উপর, তবে সকালের থেকে তুলনামূলক একটু কম অস্বাভাবিক লাগছে এখন। দুপুরে খাবার খেয়েছে, ওষুধ খেয়েছে, ঘুমিয়েওছে।
হঠাৎ করে দুপুর 3টে নাগাদ অস্থিরভাবে ঘুম থেকে উঠে চিৎকার করতে থাকে মেয়েটি। ডক্টর সামন্ত তখন আউটডোরে ছিলেন। যে ডক্টর তখন রাউন্ডে ছিলেন তিনি ছুটে আসেন নার্সের কথায়। মেয়েটা জানায় যে সকালে যারা এসেছিল সে তাদের সঙ্গে কথা বলতে চায়, তাই মৃত্তিকা আর ইন্দ্রজিৎ এসেছে, সঙ্গে সুমিত। বলুন, কি বলতে চান বলুন। আমি সবার সামনে কথা বলতে পারবো না। ডক্টর সামন্ত এবং নার্স বেরিয়ে যান। মৃত্তিকাও বেরোতে যাবে, তখনই মেয়েটা বলে, আপনিও থাকুন, আপনি কথা বললে আমার কেমন ভালো লাগে, শান্তি পাই মনে। মৃত্তিকা ওর মাথায় হাত রাখে। মেয়েটি বলতে শুরু করে, আমার নাম লিপি, আমার খুব বিপদ, ওরা আমাকে মেরে ফেলতে চায়। ওরা মানে কারা? সুমিত একপাশে দাঁড়িয়ে মেয়েটিকে ভালো করে লক্ষ্য করছে। ওর মনে হচ্ছে মেয়েটার মাথা খারাপ। আসার সময়ও গাড়িতে ইন্দ্রজিৎকে বার কয়েক কথাটা বলেছে। ইন্দ্রজিৎ তার কোনো উত্তর দেয়নি। ও শেষ অবধি না গিয়ে কোনো মন্তব্য করে না কোনো বিষয়ে। আপনারা আমাকে বাঁচাতে পারবেন, কিন্তু ওই ডাক্তার আর নার্স যদি ওদেরকে বলে দেয়, তাহলে ওরা আমাকে খুঁজতে এখানে চলে আসবে। না না, আমাদের সামনে বলুন, কোনো ভয় নেই। বলুন, কাদের ভয় পাচ্ছেন আপনি? আমার শ্বশুর বাড়ির লোকজন। ও, বধূ নির্যাতনের কেস? না না, তার চেয়েও ভয়ঙ্কর, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমার শ্বশুর বাড়ির লোকজনেরা অস্বাভাবিক, ওরা সাধারণ মানুষ নয়। আমি জানি না আপনারা আমাকে বুঝতে পারবেন কিনা, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে মারতে চাইছে। ওরা আমাকে মেরে ফেলতে চাইছে, কারণ আমি ওদের খুব গোপন কথা জেনে ফেলেছি। ওরা আমার স্বামীকে। আপনার স্বামীর কি হয়েছে বলুন? আমার শ্বশুর বাড়ির লোকেরা ওকে মেরে ফেলেছে। এখন আমাকে মেরে ফেলতে চায়। কিন্তু আপনার হাজবেন্ড তো ওদের বাড়ির ছেলে, ওরা নিজেদের ছেলেকে কেন মারবে? ওরা মানুষ নয়, ওরা পিশাচ। নিজেদের কার্যসিদ্ধির জন্য ওরা সব করতে পারে। দেখুন, আপনি যেটা বলছেন সেটা আমরা বিশ্বাস করব কিভাবে? আপনাদের আমি আমার শ্বশুর বাড়ির ঠিকানাটা বলছি, সেখানে যান, তাহলে সব জানতে পারবেন। বেশ, আমি খোঁজ নিচ্ছি। সাবধান, খুব সাবধান, ওরা যেন জানতে না পারে আপনাকে আমি বলেছি এসব কথা। আমি কোথায় আছি এই খবর কিন্তু একদম দেবেন না ওদের। কথাটা বলে অদ্ভুতভাবে হাসতে থাকে মেয়েটা। ওর এই আচরণ দেখে মৃত্তিকা ইন্দ্রজিতের দিকে তাকিয়ে বলে, কথা আছে। মৃত্তিকা আর ইন্দ্রজিৎ ঘরের বাইরে বেরিয়ে এলো। লিপিকে কিছুক্ষণ লক্ষ্য করে এবার সুমিত প্রশ্ন করল, আচ্ছা, আপনি হাসছেন কেন? এই তো ভয় পাচ্ছিলেন। আশ্চর্য তো। আমি হাসছি কারণ ওদের ইচ্ছা পূরণ হতে দিইনি আমি। কিন্তু ওরা আমার বোনটাকে মেরে ফেললো, জানেন? আমার বোনটাকে ওরা মেরে। সুমিতের অস্বস্তি হয়। মেয়েটা সত্যি পাগল, একে নিয়ে বড্ড বেশি ভাবছে ওর স্যার। এদিকে ঘরের বাইরে আসতেই মৃত্তিকা বলল, আমার মনে হচ্ছে মেয়েটার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে। যেগুলো বলছে সেগুলো সত্যি নাও হতে পারে, আবার হতেও পারে। ওর সঙ্গে একটা কমপ্লিট সেশন না করলে আমি বুঝতে পারবো না এক্স্যাক্ট সমস্যাটা কোথায়। শ্বশুরবাড়ির অত্যাচারই হোক বা অন্য কোনোভাবে কিছু সমস্যা হলে ওর সত্যি মেন্টালি ট্রিটমেন্ট প্রয়োজন। ভাবছি আমি আপাতত আমার নার্সিংহোমে অ্যাডমিট করতে পারি 2 দিনের জন্য। এরকম পেশেন্টকে বাড়িতে রাখাটা ঠিক হবে না, যে কোনো মুহূর্তেই হাইপার হয়ে যেতে পারে। বলছি, তুই ওই দিকটা দেখ একটু, অ্যাড্রেসটা জেনুইন কিনা। বেশ, তার মধ্যে আমি দেখছি কি করা যায়।
ডিসিডিডি রণজয় চ্যাটার্জিকে কেসের ব্যাপারে খানিক আপডেট দিয়ে ডিসিডিডির রুম থেকে বেরোতেই ইন্দ্রজিতের ফোনটা ভাইব্রেট করে ওঠে। 2 আনার কল। ইন্দ্রজিতের বেশ বিশ্বস্ত একজন খোঁচর এই 2 আনা। ইন্দ্রজিতের লিস্টে এরকম আরো কয়েকজন আছে, তবে হঠাৎ করে প্রয়োজন পড়লে রনে বনে জঙ্গলে যেখানেই থাকুন না কেন ডাক দিলে 2 আনা হাজির হয়ে যায়। 2 আনা অবশ্য ওর পোশাকি নাম, ইন্দ্রজিতেরই দেওয়া। খবর কি? ও স্যার, এই ফ্ল্যাটের ঠিকানা দিলেন না, এসে তো তালা বন্ধ। আশেপাশের লোকজন বলছে ও নাকি বছরে মাঝে মধ্যে এখান থেকে হাওয়া হয়ে যায়, বুঝলেন। আমরা তো ব্যাংকের লোক সেজে হালকা একটু করে ইনফরমেশন নিয়েছি, কিন্তু স্যার মনে হচ্ছে একটু সাজুগুজু করতে হয়, বুঝলেন। আপনার কেসগুলো এমন হেভি খাটতে হয় মাইরি। বাড়ির মেম্বার কজন জানতে পেরেছো? ওই তো বাবা, মা, এক বোন, 2 ভাই, একটা ছেলে বড়, মেয়েটা মেজো, একটা ছেলে ছোট। বড় ভাইটা নাকি বিগত কিছু মাস ধরে মাঝে মধ্যে এখানে থাকে না, বিয়ে করেছে, বুঝলেন। বউকে নিয়ে আসা যায়। আগে বউটা এখানে থাকতো, এখন মাঝে মধ্যেই বাইরে থাকে বরের সঙ্গে আর কি। কদিন আগে নাকি বাড়ির সবাই কোথায় একটা গেছে, আপাতত বাড়িটা ফাঁকাই আছে। এখন এই ফ্যামিলিকে আপনারা খুঁজছেন কিনা তা বলতে পারবো না, ওটা জানতে এর কুরু রাখবে স্যার। বেশ, তুমি একটু নজর রাখো, আর যদি কোনো খবর পাও আমাকে জানাবে। আমি দেখছি কোনো কুলু পাওয়া যায় কিনা। ফোনটা রেখে ইন্দ্রজিৎ অফিসার্স রুমে আসে। সুমিত চুপচাপ একটা কোণে বসে পেপার ওয়েট নিয়ে ঘুরিয়ে যাচ্ছে টেবিলে। ইন্দ্রজিৎ জানে সুমিত গভীর চিন্তায়। মেয়েটার দেওয়া ঠিকানায় কেউ নেই, তালা বন্ধ। স্যার, আপনার মনে হয় না মেয়েটা পাগল? হ্যাঁ, তা একটু মনে হচ্ছে বটে, তবে ওসব বাদ দাও। এদিকে জ্বর তো খোলার নাম নেই, আরো পাকাচ্ছে। মেয়েটা বলছে ওর হাজবেন্ডকে নাকি হাজবেন্ডের পরিবারের লোকজন মেরে ফেলেছে। কিন্তু আমার প্রশ্ন, এমনটা কেন হবে? আর এদিকে 2 আনা বলছে ওই বাড়িতে এই মুহূর্তে কেউ নেই। ওই বাড়ির ছেলে বৌমা বাইরে ছিল, পরিবারের বাকি লোকজন এরপর বাইরে যায় এবং এখনো অবধি কেউ ফেরেনি। তাহলে কি মেয়েটা সত্যি বলছে? দেখি, না জট খুললে তো কিছুই বোঝা যাবে না। আচ্ছা, ওই দিকটা নিয়ে আমি একটু ভাবি। মৃত্তিকাকে বলেছি মেয়েটাকে ওর সঙ্গে নিয়ে যেতে। 2 দিন ওর অবজারভেশনে রেখে একটু সেশন করলে যদি মেয়েটা নর্মাল হয়, তারপর না হয় জিজ্ঞাসাবাদ করে আরো কিছু জানা যাবে। শোনো, আপাতত ওই দিকটা থাক। তুমি কাল একবার ওই নার্সিংহোমে যাও। লিপিকে মৃত্তিকা একা নিয়ে যাবে এটা ঠিক হবে না। এখন আমি একটু বেরোবো। যে 2টো জায়গায় ওই বডি 2টো পাওয়া গেছে, সেই লোকাল থানায় ওই কেসের আইওদের সাথে একটু কথা বলতে হবে। আজকে ব্যারাকপুরে যাব, আর কাল সকালে যাব পান্ডুয়া। একটু আগে সুমিতের সঙ্গে ইন্দ্রজিতের ফোনে কথা হয়েছে। ইন্দ্রজিৎ কিছু তথ্য পেয়েছে ওই থানাগুলো থেকে, যদিও সেটা খুব প্রয়োজন লাগবে এমন নয়, কিন্তু এইটুকু বোঝা গেছে ওই মেয়ে 2টো এলাকার নয়। তার মানে বাইরে থেকে এনে বডি ডাম্প করা হয়েছে, এই কথাটায় শিলমোহর পড়ল। আর একই জায়গায় বডি ফেলবে না বলে 2টো আলাদা জায়গায় ফেলেছে, এটা বুঝতেও অসুবিধে হয় না। অতএব এবার সার্বিকভাবে কিছু মিসিং কেস খুঁজতে হবে, যেগুলো ওই মেয়ে 2টোর বয়স, হাইট, রং, গড়ন সবটা ম্যাচ করে যায়। আর অবশ্যই তারা এখনো মিসিং। সেই মতো সব থানায় নক করা হয়েছে, সার্চ চলছে। যখনই কিছু ম্যাচ করবে পাঠানো হবে ওদের। সুমিত নার্সিং হোমে ঢোকে। মনে মনে ঠিক করে নেয় মৃত্তিকাকেও বলবে যে লিপিকে ওর আপাত মস্তক পাগল বলেই মনে হয়েছে। 2 দিন ওর ট্রিটমেন্ট করে লাভ কিছু হবে বলে মনে হয় না। সেই মতো ভাবতে ভাবতেই রিসেপশনের দিকে এগিয়ে যায়, কিন্তু কয়েক পা এগোতেই দেখে প্রচন্ড উত্তেজিত হয়ে মৃত্তিকা কথা বলছে ডক্টর সামন্তর সঙ্গে। কিছু একটা হয়েছে। কি হয়েছে মৃত্তিকাদি? আরে লিপি পালিয়েছে, নার্সিংহোমের বাথরুমের জানলা দিয়ে পালিয়ে গেছে। একটা চিঠি রেখে গেছে, দাঁড়া। চিঠিটা মৃত্তিকা এগিয়ে দেয় সুমিতের দিকে। একটা ছোট্ট কাগজের টুকরো। সে অর্থে চিঠিও অবশ্য বলা চলে না। কাগজটা হাতে নিয়ে তার ভাঁজটা খুলতেই সুমিত দেখে গোটা গোটা অক্ষরে লেখা আছে,
ওরা জেনে গেছে আমি এখানে আছি, ওরা আসছে আমাকে মারতে, ওরা আমার আর চোখে মেরে ফেলেছে। এই আবার কি? আচ্ছা, আপনাদের সিকিউরিটি থাকতেও পেশেন্ট কি করে পালাতে পারে? সুমিত অবাক হয়ে তাকালো ডাক্তারের দিকে। আমরা কি করে জানবো স্যার যে উনি বাথরুমের জানলা দিয়ে পালাবেন, তাও এই দোতলা থেকে? ইনফ্যাক্ট উনি যে পালাবেন সেটাই তো ভাবিনি। সিকিউরিটি তো সব সামনের গেটে, পিছনে গেট নেই, পাঁচিল। কিভাবে যে পালালেন? আর এই কাগজটা তো মনে হচ্ছে নার্স যে প্যাডে মেডিসিন লিখছিলেন সেই প্যাডেরই। হ্যাঁ, ওটা ওখানেই রাখা ছিল, সঙ্গে পেনটাও। কি করে বুঝবো বলো কেউ এরকম করবে? সুমিত, কি করবে বলো তো? তোমার স্যারকে ইনফর্ম করো আগে। হ্যাঁ, সেটা তো জানাতেই হবে। আচ্ছা ডক্টর সামন্ত, আপনি একটু চলুন আমার সঙ্গে। কথাটা বলেই সুমিত সেই রুমের দিকে এগিয়ে যায় যেখানে লিপি ছিল। আচ্ছা, পাগলের পাল্লায় পড়লাম তো। ডক্টর সামন্তর সঙ্গে কথা বলতে এসেছে মৃত্তিকা, সুমিত আর ইন্দ্রজিৎ। পাগল কি? আমার তো সন্দেহ হচ্ছে সুমিত মেয়েটা আগেই বাথরুমে ঢুকে ওই জানলা দিয়ে সব দেখে নিয়েছে। পিছনের রাস্তাটা দিয়ে পালানো সম্ভব সেটাও বুঝেছিল। পাঁচিল টপকে গেছে, আর ওদিকে তো সিসিটিভি এমনিতেই নেই, তাই দেখা গেল না কিভাবে পাঁচিল টপকালো। অর্থাৎ সে আনা। কিন্তু আমার তো কালোকে সত্যিই মানসিকভাবে বিধ্বস্ত মনে হয়েছে। আমি আগে যত পেশেন্ট দেখেছি কোনো ভুল হয়নি। এটাই তো প্রশ্ন। আচ্ছা ডক্টর সামন্ত, আপনারা ওকে কিছু বলেছিলেন, মানে যে আমরা ওকে নিতে আসবো বা ও কোথায় যাচ্ছে? হ্যাঁ, নার্স প্রীতি বলেছিল। প্রীতির দিকে ইশারা করেন ডক্টর সামন্ত। করিডোরের এক পাশে দাঁড়িয়ে আছে ও। ভয় পেয়েছে ভীষণ। ও বুঝতে পারছে না এই সব কিছুর দায় কি এখন ওর ওপরে এসে পড়বে। আপনি ছিলেন ওই সময়? হ্যাঁ, আমি কিন্তু কিছু জানি না, বিশ্বাস করুন। আমাকে উনি বললেন টয়লেট যাবেন, আমি ওষুধগুলো দেখছিলাম। কিছুক্ষণ পর খেয়াল করি তখনও ফেরেনি। আমি দরজা ধাক্কা দিতে অন্য নার্স আয়ারা ছুটে এলো, তারপর এই জানা গেল। আচ্ছা শুনুন, ও যদি ফিরে আসে তাহলে আমাকে ইনফর্ম করবেন। ইন্দ্রজিতের কথায় মাথা নাড়লেন ডক্টর সামন্ত আর নার্স। ওরা নিচে নেমে আসতেই মৃত্তিকা প্রশ্ন করে, আচ্ছা মেয়েটা কোথায় গেল বলে মনে হয় তোর? জানি না, ওর শ্বশুর বাড়ির ঠিকানায় আরেকবার খোঁজ লাগাতে হবে। মেয়েটার মেন্টাল কন্ডিশন ভালো নয়, এই অবস্থায় ও পালিয়ে গেল। চিন্তা হচ্ছে ওর জন্য, জানিস তো। চিন্তা করিস না, ওই মেয়ে যেভাবে পালিয়েছে তাতে আমার ধারণা ও ঠিক থাকবে এবং আত্মরক্ষাও ভালো করতে পারবে। এই অদ্ভুত দুটো খুন করার কি কারণ মনে হয় তোমার? পরিমল মজুমদার তাকালেন ইন্দ্রজিতের দিকে। ইন্দ্রজিৎ নার্সিং হোম থেকে সোজা ওর বাড়িতেই এসেছে চায়ের নিমন্ত্রণ রক্ষার্থে। আসলে শুধুই চায়ের নিমন্ত্রণ নয়, ওর একটু কেস নিয়ে আলোচনাও করার আছে। কেসটা এমন অদ্ভুত, কোনো লিঙ্ক নেই, শুধু আছে দুটো আনআইডেন্টিফাইড ডেড বডি। সেটাই তো বুঝতে পারছি না। খুনের ধরনটাও খুব মারাত্মক, মানে দুটো হাতের শিরা এমন ভাবে কাটা হয়েছে, খুব ডিপলি কাটটা করা হয়েছে, তাও জীবন্ত অবস্থায়। হাতে স্ট্র্যাঙ্গুলেশন মার্কসও আছে, যেগুলো পেরিমর্টম ইনজুরি, অর্থাৎ মৃত্যুর আগে ওই হাত বাঁধা হয়েছিল সেটা বোঝা যাচ্ছে। ওই অবস্থায় বেঁধে দগ্ধে দগ্ধে মৃত্যু দিয়েছে, এক্সেসিভ ব্লাড লসে ডেথ। এবং তখন ভেতরের বেবিটাও কিন্তু জীবিত। মেয়েগুলো মারা যাওয়ার পরে ভেতরের ফিটাস শ্বাস নিতে পারছে না, মারা যাচ্ছে। দুটো নয় স্যার, একসাথে 4টে খুন করা হয়েছে। ক্রিমিনাল সেম, ক্রাইম প্লেসও সেম নিশ্চয়ই। দেখুন, আমার যা মনে হচ্ছে শুধু বডি ডাম্প করার প্লেসগুলো ডিফারেন্ট। এখন ন্যাচারালি ওই ডাম্প করার প্লেসের চারপাশে এই মেয়েগুলোর কোনো মিসিং কমপ্লেন থাকার কথা নয়। লোকাল পুলিশ সেই কাজটা করেই রেখেছে, কোনো এমন কমপ্লেন পায়নি যা ম্যাচ করবে। তাতে আমাদের কাজটা অবশ্য একটু এগিয়ে গেল, মানে আমাদের ওই এরিয়াগুলো আর খুঁজতে হবে না। বুঝলাম। কি ভাবছো, ইনভেস্টিগেশন শুরু করবে কোন দিক থেকে? জানি না স্যার, আমাকে আর একটু ভাবতে হবে। যদি উপায় থাকতো ফিটাসগুলোর ডিএনএ বা মেয়ে দুটো ডিএনএ ম্যাচ করিয়ে দেখতাম, যদি কোনো লিঙ্ক পাওয়া যেত, কিন্তু সে উপায়ও আর নেই। যদি ক্রাইম সিন ভিজিট করার সেই মুহূর্তে উপায় থাকতো তাহলে ভালো করে জায়গাটা দেখতে পারতাম। এখন তো প্লেসটার ভার্জিনিটি নষ্ট হয়ে গেছে, কিচ্ছু লাভ হয়নি কি। কিন্তু এভাবে তো হাত গুটিয়েও বসে থাকা যায় না।
কিন্তু যা হাতে নেই তা ভেবেও লাভ নেই। ছবি দুটো দেখি। পরিমল মজুমদারের হাতে মৃত মেয়ে দুজনের ছবি দুটো তুলে দিল ইন্দ্রজিৎ। ভদ্রলোক বেশ মন দিয়ে ছবিগুলো দেখলেন। এর আগেও কম করে 50 বার ওই নৃশংস ছবি দুটো দেখেছে ইন্দ্রজিৎ, কিন্তু বিশেষ কিছুই নজরে পড়েনি ওর। মেয়ে দুটোর ফ্যামিলি থেকে কোনো খোঁজ করেনি? এই ব্যাপারটা সেটাই তো আমার অদ্ভুত লাগছে স্যার। আমি সুমিতকে বলেছি বিগত 1.5 বছরের যাবতীয় এমন মিসিং ফাইল আপাতত কালেক্ট করতে, এই ভিকটিমদের সঙ্গে ডিটেলস মিলিয়ে। পুরো ব্ল্যাঙ্ক লাগছে স্যার। একটাও এমন কিছুর উল্লেখ নেই সিজার লিস্টে যা দিয়ে কিছু পাওয়া সম্ভব। মেয়েগুলোর শরীরে কোনো অর্নামেন্ট ছিল না, কিন্তু ছবিতে দেখুন অর্নামেন্ট থাকার দাগ আছে। আঙুলে দেখুন দুজনেরই দাগটাও একই আঙুলে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চা খাও তো আগে একটা, আমিও খাই। আর বেশ কড়া করে চা, তারপর মাথাটা খুলবে। ওরে আরে চাটা কি দার্জিলিং থেকে বানিয়ে নিয়ে আসছিস নাকি রে? প্রায় সঙ্গে সঙ্গেই ঘরের ভেতর থেকে চায়ের ট্রে হাতে বেরিয়ে এলো নন্দ। চায়ের সঙ্গে চিকেনের পুর ভরা সিঙ্গাড়া আর আলুর চিপস। স্যার আমি শুধু চাটাই খাবো, এই বাকি সব থাক। আরে খাও খাও, এক আধ দিন একটু তেলে ভাজা খেলে কিছু হবে না। কয়টা ডিটেলস বলো তো দেখি। বডি দুটো এক্স্যাক্টলি কোথায় কোথায় পাওয়া গেছিল? রিসেন্ট বডিটা ব্যারাকপুরের কাছে কল্যাণী হাইওয়েতে, আর প্রথমটা জিটি রোড পান্ডুয়ার কাছে। বাবা, দুটোই বেশ দূরে। কিন্তু পরিমল মজুমদারের কথাটা শোনার পর চা খেতে খেতে ইন্দ্রজিতের কি একটা যেন মনে হলো। ওর স্যারের কথায় নাকি চায়ের গুণে তা বলা যায় না। স্যার আগেরটা তো 8 মাস পার করে গেছে। রিসেন্ট যেটা, সেটার ভিত্তিতে আমাদের কলকাতা থেকে ওই পান্ডুয়া পর্যন্ত যে কটা টোল প্লাজা আছে তার সিসিটিভি চেক করার ব্যবস্থা যদি করা যায়, ওই বডি পাওয়ার আগের রাতের ফুটেজ দেখে যদি কিছু সাসপিশিয়াস পাওয়া যায়। এইটা ভালো আইডিয়া। আগেরটা 8 মাস আগে যেহেতু ফুটেজ নাও পেতে পারো, তবু একবার খোঁজ করে দেখো যদি এর মাঝে কোনো টোল প্লাজার ফুটেজ পেয়ে যাও লাকিলি, তাহলে তোমাদের জন্য কিন্তু একটা বেশ ব্রেক থ্রু হবে। হ্যাঁ স্যার, যদি অপরাধী বা অপরাধীরা সেম গাড়ি ব্যবহার করে থাকে তাহলে 2 দিনের ফুটেজ আমাদের প্রচন্ড কাজে লাগবে। আর যদি তা না হয় তাহলে অন্তত লাস্ট দিনের ফুটেজ থেকেও আমাদের কিছু করতে হবে। যদি কিছু পাওয়া। এক সেকেন্ড স্যার। হ্যালো। ও স্যার, চাইনিজ খাবো। কখন? 1 ঘন্টা পরে। আমি থাকবো ওখানে। ফোন রেখে দেয় ইন্দ্রজিৎ। ওর দিকে না তাকিয়ে সিঙ্গাড়ায় একটা কামড় বসিয়ে পরিমল প্রশ্ন করেন, 2 আনা? হ্যাঁ স্যার। চাইনিজ খাবে বলেছি তো? হ্যাঁ স্যার। জায়গাটার পাল্টালো না বেটা। যাই হোক, তো এই কেসে তো লিড পাওনি কিছু? 2 আনার প্রয়োজন পড়েছে এদিকে। নতুন কেসটা কি? একটা অদ্ভুত কেস স্যার, আর অদ্ভুত ভাবেই আমার ঘাড়ে এসে পড়েছে। লিপির বিষয়টা বেশ বিস্তারিতভাবে ইন্দ্রজিৎ বলে যায়। পরিমল মজুমদার মন দিয়ে শোনেন সবটা। পুরোটা শোনার পর খানিকক্ষণ চুপ করে থাকেন, তারপর বলেন, আমার ধারণা মেয়েটা আবার তোমাদের সঙ্গে যোগাযোগ করবে। ওর স্থির দৃষ্টি মেঝের দিকে। ইন্দ্রজিৎ আর কিছু বলে না। ও জানে ওর স্যার এখন গভীর চিন্তায় মগ্ন। এই রকম সময় তাকে ঘাঁটানো যায় না। একটা নামজাদা চাইনিজ রেস্তোরাঁর বাইরেটায় এসে দাঁড়ায় ইন্দ্রজিৎ। এখানেও প্রায়ই আসে এমন নয়, শুধু 2 আনার সঙ্গে সাক্ষাতের প্রয়োজন হলে এটাই হয় ওদের আস্তানা। তবে এখানকার চাইনিজ আইটেমগুলো সত্যিই টেস্টি। ভেতরে ঢুকতেই নজরে পড়তে বাধ্য রেস্তোরাঁর আভ্যন্তরীণ সাজসজ্জা। বেশিরভাগ টেবিলই ভর্তি। কোথাও বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি বসে জমিয়ে খাচ্ছে, কোথাও কাপলদের খাবার খাওয়ার ফাঁকে চোখ চাওয়াচাওয়ি। সেই সব এড়িয়ে একটা কোণে নজর যায় ইন্দ্রজিতের। একটা টেবিলের সামনে মেনু কার্ড নিয়ে নাড়াচাড়া করছে 2 আনা। ও, এসে গেছেন স্যার? বসুন বসুন। আগে 1 প্লেট ডাম সবে ভেন আর ভেটকি ফিশ ফ্রাই অর্ডার করি।
ইন্দ্রজিৎকে দেখেই হাসি মুখে কথাটা বলে দুয়ানা। চেয়ারটা টেনে বসে পড়ে ইন্দ্রজিৎ বলে, আমার অনুমতির অপেক্ষা আবার কবে থেকে করছো তুমি? ইতিমধ্যে একজন ওয়েটার এসে হাজির হয়েছে অর্ডার নেওয়ার জন্য। তাকে দুয়ানা নিজের অর্ডারটা দিয়ে ইন্দ্রজিতের দিকে তাকাতেই ইন্দ্রজিৎ বলে, চিকেন স্যুপ। ছেলেটা অর্ডার নিয়ে চলে যেতেই ইন্দ্রজিৎ প্রশ্ন করে, খবর কি? পেয়েছি স্যার। প্রথমত আপনার দেওয়া নামটা মিলে গেছে। ওই বাড়ির ছেলের নাম আর্য আর বউয়ের নাম লিপি। এবার বিষয় হচ্ছে, মেয়ের বাড়ির কাউকে বা এই ফ্যামিলির কোনো আত্মীয় স্বজনকে কিন্তু কেউ এখানে আসতে দেখেনি। বিয়েটা নাকি ছেলে মেয়ে মন্দিরে গিয়ে করেছিল। আর এই বাড়িটা ছোট্ট করে অনুষ্ঠান হয়েছিল। হ্যাঁ, ব্যাংকের লোক সে যে আর বেশি লাভ হবে না বুঝেই গেছিলাম। তাই মেয়ের মামা সাজলাম, গিয়ে খোঁজ করলাম, বললাম বোন অসুস্থ, মেয়ে জামাইকে মেনে নেবে, দেখতে চায়। ওদের খোঁজ যদি কেউ জানে যেন বলে দেয়। তখন আরো কিছু ইনফরমেশন জানতে পারলাম। ওদের বিয়ের ওই অনুষ্ঠানে এইসব প্রতিবেশীরা কয়েকজন নিমন্ত্রিত ছিল। এই বাড়ির ছেলেটার বিয়ে হয়েছিল তাও 2 বছর আগে। এরা ওই অনুষ্ঠানে গিয়ে বউকে দেখেছিল। এখানে মেয়েটা 6 মাস মতন ছিল। তারপরে এদের কোথায় একটা দেশের বাড়ি আছে নদিয়ায়, সেখানে চলে যায় ছেলে আর বউ সহ গোটা পরিবার। কিন্তু 1 মাস পরে ফিরেছিল নাকি বাকি পরিবার, ছেলে বউ ফেরেনি। ছেলে বউ নাকি আরো কিছু মাস পরে ফেরে, এবং এরপরেই এসব অদ্ভুত জিনিসপত্র ঘটে, বুঝলেন। প্রতিবেশীরা বলছে যতবারই মেয়েটা বরের সঙ্গে আসতো মুখ ঢেকে আসতো, আর ঘরে ঢোকার পরে চট করে বেরোতো না। ফ্যামিলিটা নাকি আশেপাশে পরিবারের সঙ্গে কথাবার্তা প্রায় বন্ধ করে দিয়েছিল। ফলে প্রতিবেশীদের এই বাড়িতে যাতায়াতটা করে হতো না। কিন্তু কেউ ওর মুখ দেখতে পেত না, জানেন তো। এই ব্যাপারটা কিন্তু খুব ঘোটালা আছে বলতে পারে। কথাটা শেষ হতেই ওয়েটার খাবারগুলো দিয়ে গেল। সেটা দেখে হাসি মুখে একটা কাস্তের মতো হাসি ঝুলিয়ে ফিশ ফ্রাইতে একটা কামড় বসায় দুয়ানা। স্ট্রেঞ্জ, প্রথমে বিয়ের সময় সবাই মুখ দেখেছে, তারপর মুখ দেখেনি। অন্যমনস্কভাবে চামচটা স্যুপের মধ্যে নাড়াচাড়া করতে থাকে ইন্দ্রজিৎ। এইখানে একটা ক্যাচার আছে কিন্তু স্যার। আবার কেস? ওই প্রতিবেশীদের মধ্যে একজন বয়স্ক মহিলা একটা অদ্ভুত কথা বললেন যে কিছু মাস আগে নাকি উনি একবার ওই আর্যর সঙ্গে ওই বউকে দেখেন আসতে, মুখটা এরকম করে ঢাকা। কিন্তু মহিলার সঙ্গে ধাক্কা লাগাতে মেয়েটার মুখের ওড়নাটা সরে যায়। আর মহিলা বলেন সেই মেয়ে নাকি লিপি নয়। হোয়াট? বলেন যে উনি একবার দেখেছেন ঠিকই, কিন্তু ওই মেয়ের মুখটা নাকি আড়ালা ছিল। আর তখনই উনি আর্যকে প্রশ্ন করেন যে ওরা কে। আর্য নাকি তাড়াতাড়ি মেয়েটার মুখে ওড়না জড়িয়ে অত্যন্ত বিরক্ত হয়ে বলে যে এটা আমার বউ লিপি। লিপি নামটা উচ্চারণ করেছিল আর্য? ওই মহিলা তো বললেন যে আর্য এইভাবেই বলেছে। আচ্ছা, বেশ। আর কিছু? ওরা এক্স্যাক্ট কোথায় গেছে বা কবে আসবে? না স্যার, বলছে লাস্ট 1 মাস নাকি ওরা এখানে নেই। ওদের দেশের বাড়ি নদিয়ার দিকে, ওখানেই যায় চৌধুরী ফ্যামিলি। কোনো ছবি আছে? হ্যাঁ স্যার, ওই বিয়ের অনুষ্ঠানের সময় এদের কেউ কেউ ছবি তুলেছিল। তার মধ্যে একজন দিয়েছে, বাকিরা কেউ ডিলিট করে দিয়েছে, কারো ফোন চেঞ্জ হয়েছে। এই দেখুন স্যার। মোবাইলে ছবিটা বের করে ইন্দ্রজিতের দিকে এগিয়ে দেয় দুয়ানা। ফোনটা হাতে নিয়েই চমকে যায় ইন্দ্রজিৎ। পাঞ্জাবি পরা একটা অল্প বয়সী ছেলের ছবি। তার পাশেই হলুদ রঙের কাঞ্জিভারম শাড়ি পরে দাঁড়িয়ে আছে একটি অল্প বয়সী মেয়ে। মুখে মিনিমাল মেকআপ, একেবারে ঘরোয়া একটা অনুষ্ঠানের পরিবেশ। কিন্তু এই মেয়ে তো... এটা কার ছবি? এই তো আর্য আর লিপি। কি বলছো? এই মেয়েটা লিপি? তাহলে যে মেয়েটা আমাদের সঙ্গে, ও তো লিপি। ওর নাম, ওই তো আর্যদের ঠিকানাটা। সব ঘেঁটে যায় ইন্দ্রজিতের। ও স্যার, কি হয়েছে? চিকেনের পিসটা তুলতে গিয়েও তুলতে পারে না দুয়ানা। ব্যাপারটা সিরিয়াস। এইরকম জাঁদরেল অফিসার যখন এমন খেই হারাচ্ছে, তার মানে কেস জন্ডিস। তুমি আমাকে ছবিটা হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, আপনি এখানে ঢোকার আগেই করে দিই, চেক করে নিন। আচ্ছা, আমি বিল মিটিয়ে দিচ্ছি। তোমার খাওয়া হলে বেরিয়ে পড়বে, আর কাল সকালে রেডি থাকবে। আমার সঙ্গে বয়স্ক মহিলার কাছে যাবে। কথাটা বলে ইন্দ্রজিৎ উঠে পড়ে। স্যার, এই স্যুপটা? ওটাও খেয়ে নাও, আমি খাইনি।
সকালে ইন্দ্রজিতের রুমে হাজির সুমিত। গতকাল রাতেই ওর স্যারের ফোন পেয়ে মোটামুটি কেস দুটোর সব আপডেট ওর জানা হয়ে গেছে। এখন শুধু প্ল্যান মাফিক এগোনোর পালা। সুমিতকে দেখেই ইন্দ্রজিৎ বলে ওঠে, তুমি জানো তো কি করতে হবে? পান্ডুয়ার কাছে যেখানে বডি পাওয়া গেছিল সেখান থেকে ব্যারাকপুরের হাই রোডে যেখানে বডি পাওয়া গেছিল সমস্ত টোল প্লাজা, পেট্রোল পাম্প সব সিসিটিভি চেক করবে। তোমার সঙ্গে আমি প্রশান্ত আর রঞ্জনাকে অ্যাসাইন করিয়েছি, ওদের দুজনকেও নিয়ে যেও। একা এতগুলো জায়গায় তাড়াতাড়ি খোঁজ লাগানো তোমার পক্ষে সম্ভব হবে না। আর শোনো, আজকের মধ্যেই আমার আপডেট চাই। ওকে স্যার। সুমিত বেরিয়ে যায়। ওর বাইরে যেতেই দরজায় টোকা পড়ে একটা। আসবো স্যার? হ্যাঁ, ভেতরে এসো। ভেতরে ঢুকে আসে অল্প বয়সের একটি ছেলে। এর নাম রুবেল। টিমে সুমিত ছাড়াও বেশিরভাগ সময় রুবেল ওকে বেশ কিছু ব্যাপারে হেল্প করে। একটা কাগজ ইন্দ্রজিতের দিকে এগিয়ে দিয়ে রুবেল বলে, স্যার, আপনি যে ছবিটা দিয়েছিলেন সেটা ফেসটাকে হাইলাইট করে আর জুম করে একটা ছবি আমরা রেডি করেছি, দেখুন তো এটা চলবে কিনা। ইন্দ্রজিৎ ছবিটা হাতে নেয়, দেখে ভালো করে চোখ বুলিয়ে বলে, পারফেক্ট। স্যার, ছবিটা কি সার্কুলেট করতে হবে? না, এক্ষুনি না, আগে আমি ব্যাপারটা একটু বুঝি, তারপর সময় হলে তোমাকে বলবো। শোনো, আপাতত আরেকটা কাজ করতে হবে। একটা ছবি আমি তোমাকে পাঠিয়েছি, ওর নামও লিপি। এই 2 লিপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খোঁজো আর সমস্ত ডিটেলস আমাকে জানাবে। ওকে স্যার। কথাটা বলে রুবেল বেরিয়ে যায়। এই যে স্যার, এদিকে। দুয়ানা একটা হাঁক দিতেই ইন্দ্রজিৎ পিছন ফিরে দেখে একটা দেওয়ালে ড্রেন পাইপ ঘেঁষে দাঁড়িয়ে আছে একজন বয়স্ক লোক। পরনে একটা সবজেটে রঙের খাদির পাঞ্জাবি আর সাদা পায়জামা। মাথায় ঘেঁটে থাকা পাখির বাসার মতো কাঁচা পাকা চুল, পাকাই বেশি, তেমনি সাদা কালো গোঁফ, কাঁধে একটা ঝোলা, চোখে মোটা ফ্রেমের চশমা। খাসা হয়েছে সাজটা। হঠাৎ করে তাকিয়ে ইন্দ্রজিৎকেই ভাবতে হয়েছে, এই লোকটা কে? স্যার বলে আর একবারও কিন্তু এখানে ডাকবে না। আচ্ছা ঠিক আছে স্যার। এই আপনার ছদ্মবেশ কিছু? আমি ফর্মাল ড্রেসে আছি, চাকরি বাকরি করি। আমি লিপির দাদা আর তোমার বোনের ছেলে। ঠিক আছে। চোখে সানগ্লাস পরে নিয়ে মাথায় একটা টুপি পরে নেয় ইন্দ্রজিৎ। তারপর বিল্ডিংটা একবার আপাত মস্তক দেখে নেয়। আশেপাশে সর্বত্র চোখ ঘুরিয়ে একবার পর্যবেক্ষণ করে নিয়ে একটা ব্যালকনির দিকে তাকিয়ে ইন্দ্রজিৎ বলে, ওই ফ্ল্যাটটা নিশ্চয়ই। দুয়ানা ইন্দ্রজিতের দৃষ্টি লক্ষ্য করে সেদিকেই তাকায়। একটা ব্যালকনি, মোটামুটি সাজানো গোছানো, কিন্তু দূর থেকেও দেখে বোঝা যাচ্ছে বেশ কিছুদিন তাতে কারুর যাতায়াত হয় না। মনে মনে হিসেব করে নেয় দুয়ানা। 3 তলায় ছিল ওই চৌধুরীদের ফ্ল্যাট, লিফটে উঠে বাঁদিকে 2 নম্বর দরজাটা। হ্যাঁ, এই ব্যালকনিটাই হওয়ার কথা। হ্যাঁ স্যার। আর যে বয়স্ক মহিলা ওই মেয়েটাকে দেখেছে তিনি ওই ফ্লোরে? হ্যাঁ। চলো ওই মহিলার কাছেই আগে যাই, সিকিউরিটি চাপ নেই তো? আরে না না, সিকিউরিটি বেশ চিনেছে আমাকে, বুঝলেন? খুব দয়া হয়েছে ওর। ওরও মেয়ে আছে, আমিও বাড়ির মেয়ের খোঁজে এসেছি। বেশ ইমোশনালি বাড়াকে কবজা করেছি, বুঝলেন? চাপ নেই, চলুন না। আয় চুমকি, ওইদিকটা ভালো করে ঝাড়। আলমারির পেছনটা একেবারে ঝুলে ভরে গেছে। হ্যাঁ দিচ্ছি। একটু কড়া গলায় ধমক দেন অনিতা দেবী। বয়স 62 হয়েছে ঠিকই, কিন্তু হাই প্রেশার ছাড়া আর কোনো রোগ নেই শরীরে। চোখের জ্যোতিও ভালোই, এখনো চশমা নিতে হয়নি। ফলে ঘরের কোন কোনায় কতটা নোংরা জমলো, কোন দিক মোছা হলো না, সব কিছু নজরে থাকে ওর। চুমকি এই সময় ঘর মুছতে আর বাসন মাজতে আসে। রান্নার লতাদি তো সকালেই রান্না সেরে যায়। দাদা বৌদি কাজে, ছেলে মেয়ে দুটো স্কুলে। এই সময় অনিতা দেবী একাই থাকেন বাড়িতে। হঠাৎ কলিং বেল বাজতেই চুমকি ঝাঁট দেওয়া থামিয়ে বন্ধ দরজার দিকে তাকায়। এই সময়টা তো কেউ আসে না। চুমকি একটু ভেবে নিয়ে এগিয়ে যায় দরজা খুলতে। আই হোল দিয়ে দেখে তবে খুলবি। আই হোলে চোখ রেখে চুমকি জানায়, কাকিমা, একটা বয়স্ক লোক এসেছে গো, চোখে চশমা। বয়স্ক লোক? আই হোলে চোখ রাখেন অনিতা দেবী, তারপর বলেন, ও
এ তো সেই লিপির মামা। আরে লোকটা এখনো ঘুরঘুর করছে মেয়েটার আশায়। চুমকি বিশেষ কিছু বোঝে না। অনিতা দেবী দরজাটা খুলে দেন। আপনি এখনো খোঁজ পাননি ওদের? না ম্যাডাম, আমার বোনটা এদিকে শয্যাশায়ী, মেয়ের জন্য, মেয়েকে একবার দেখার জন্য ছটফট করছে। ইন্দ্রজিৎ সানগ্লাসের কালো কাঁচের মধ্যে দিয়েই একবার দেখে নেয় দুয়ানাকে। ব্যাটা নাটকটা দারুণ করে। অভিনয়ের পেশায় গেলে আরো শাইন করত বোধ হয়। আহা, বুঝি, আমিও তো একটা মেয়ের মা। মেয়েটা আমার বিদেশে পড়ে থাকে, 2 বছর অন্তর দেখা হয়। আহারে, লিপির মায়ের কত কষ্ট। তা ইনি কে? পাশেই দাঁড়িয়ে থাকা ইন্দ্রজিতের দিকে নজর যায় মহিলার। নমস্কার, আমি লিপির নিজের দাদা। মামা বলল লিপি বা ওর শ্বশুর বাড়ি কাউকে পাওয়া যায়নি। এত বছর বোনের সঙ্গে আমাদের কারো সম্পর্ক বা যোগাযোগ কিছুই ছিল না। বুঝতেই তো পারছেন, এখন এমন দিশেহারা অবস্থা আমাদের। শুধু ঠিকানাটা অনেক কষ্ট করে ওর এক বন্ধুর থেকে জোগাড় করতে পেরেছি, কিন্তু তার সঙ্গে ওর যোগাযোগ নেই সে বহুদিন। তাই কোনো ফোন নাম্বার পাইনি। এমনকি আমাদের জামাই সম্পর্ক বিশেষ কিছু জানি না। ছবিও তো ছিল না। এই আপনাদের দৌলতে দেখলাম একটা ছবি। আর্য চাকরির ব্যাপারে কিছুই জানি না যে সেখানে গিয়ে খোঁজ করব। আপনার কাছে ওদের বাড়ির ফোন নাম্বার নেই? আছে তো। আর্যর বাবা মানে ওই আপনার বোনের শ্বশুরের ফোন নাম্বার ফ্ল্যাটের সেক্রেটারির কাছে ছিল, আমাদের কাছেও আছে। তবে অদ্ভুত ব্যাপার, ফোন নাম্বারটা সুইচ অফ। আপনার মামা খোঁজ করে যাওয়ার পর আমি গতকাল ফোন করি, ফোনটা বন্ধ। খুব উপকার হয় যদি নাম্বারটা আমাদের দেন, তাহলে আমরা একটু চেষ্টা করে দেখতে পারি। নিশ্চয়ই। আপনাদের মেয়ের কোনো খোঁজ পাচ্ছেন না, নাম্বার না দিলে চলে? মহিলা বেশ বীরাঙ্গনা ভঙ্গিতে কথাটা বললেন। বোঝা যায় চৌধুরী পরিবারকে ওরও খুব একটা পছন্দ নয়। আসুন, ভেতরে আসুন। কথাটা বলে অনিতা দেবী ডাইনিং টেবিলের উপর রাখা মোবাইলটা নিয়ে আসেন। তারপর কয়েক সেকেন্ডে কন্ট্যাক্ট লিস্ট ঘেঁটে নাম্বারটা বের করে ইন্দ্রজিৎকে দেন। ইন্দ্রজিৎ নাম্বারটায় ডায়াল করে এবং সেটা সত্যি সত্যি সুইচড অফ। বন্ধ, তাই তো? কে জানে বাবা মেয়েটার কি হলো, আর পরিবারটাই বা গেল কোথায়? এতক্ষণ পরে চুমকি কথা বলে। এরা কে গো কাকিমা? কাদের কথা হচ্ছে? ঝাঁটাটা ফেলে বেশ আগ্রহ নিয়ে এগিয়ে আসে চুমকি। মাথা থেকে পা অবধি একবার জরিপ করে নেয় আগন্তুক দুজনকে। আরে ওই চৌধুরীদের কথা। ও, ওই কিপটে পাগল বাড়ি। কিপটে পাগল মানে? হ্যাঁ, তা না তো কি, ও বাড়িতে কেউ মেয়ে দেয়? তুই চুপ করবি? মেয়ে দেয় মানে কি? ওরা জানতেন না মেয়ের এই বাড়িতে বিয়ে হয়েছিল? বিয়েটা তো পালিয়ে হয়েছিল। যাক সে কথা, ওদের মনের অবস্থা এখন ভালো নেই। এসব কথা তুলে কি লাভ? আপনি একটু বলুন না প্লিজ, যা জানেন বলুন। আমরা তো জানতে চাই। আমার বোনের মনে হচ্ছে খুব বিপদ। আমি সেরকম কিছুই জানি না। এই ফ্ল্যাটে সব মিলিয়ে আমরা 4টে ঠিকাজি আর 2টো রাঁধুনি, তা প্রায় সব বাড়ির লোক রেখেছে। ওরে এত বড় লোক, তাও লোক রাখেনি। সেই জন্য কিপটে বললাম। সারাক্ষণ দরজা বন্ধ, ব্যালকনিতেও কেউ বসতো না, ছাদেও যেত না। বিটকেল ফ্যামিলি একটা। ছেলের বিয়ে দেওয়ার পর দেখি ছেলেটাও কাজ ছেড়ে দিল। তারপর তো এখানে থাকতোই না ছেলে বউ। আবার যখন আসতো তখন মুখ ঢেকে আসতো। আপনাদের মেয়েকে কি জানি কি করতো যে মুখ ঢেকে আনতে হতো। আচ্ছা অনিতা দেবী, একটা কথা বলবেন। আপনি মামাকে বলেছিলেন যে একবার নাকি আমার বোনের বদলে অন্য কাউকে দেখেছিলেন মনে হয়েছিল। একটু দেখবেন এর মুখের সঙ্গে মিল আছে কিনা। কথাটা বলেই ইন্দ্রজিৎ একটা ছবি দেখায়। ছবিটা ইন্দ্রজিৎদের সঙ্গে দেখা হওয়া লিপির। অনিতা দেবী ভালো করে ছবিটা চোখের সামনে এনে দেখেন, তারপর মাথা নেড়ে বলেন, ও এ তো না, সেই মেয়েটা লিপি ছিল না আমি নিশ্চিত, কিন্তু এই মেয়েটিও না। কে? এই আমার বোনের বন্ধু। আচ্ছা আপনি ওদের নদিয়ার বাড়ির ঠিকানা বলতে পারবেন? না না, ওরা একদমই মিশতো না। খুব কম কথা হতো আগে, পরে সেটাও হতো না। অনিতা দেবীকে নমস্কার করে ওরা বেরিয়ে এলো।
হ্যাঁ সুমিত, বলো। হ্যালো স্যার, রিসেন্ট কেসটার আগের রাতের ফুটেজ পেয়েছি। ওয়্যারলেস মোড় আর সোদপুর মোড়ের মধ্যে একটা গাড়ি ছবিতে পাওয়া গেছে, যেটা সন্দেহজনক। মানে? স্যার, একটা গাড়ি ওই ওয়্যারলেস অব্দি দেখা গেছে যেতে, তারপর সোদপুরেরটায় আর সেটাকে পাওয়া যায়নি, বরং কিছুক্ষণের মধ্যেই আবার ব্যাক করতে দেখা গেছে ওয়্যারলেস মোড়ের সিসিটিভিতে। সুমিত, তুমি ক্লিপটা নিয়ে নাও, গাড়ির নাম্বারটা নোট করো আর রুবেলকে পাঠাও, টিম কাজটা শুরু করে দিক। কার গাড়ি দেখতে হবে। বাই দ্য ওয়ে, কি গাড়ি? সাদা সুইফট ডিজায়ার স্যার, মনে হচ্ছে ভাড়ার গাড়ি। বেশ, আমি রুবেলকে বলে দিচ্ছি আপডেটটা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দিতে। আমার মনে হচ্ছে এটাই হতে পারে আমাদের লিড। আগেরটা কিছু পাওয়া যায়নি? না স্যার। শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প, অমৃতা কোনারের লেখা একটা অদ্ভুত কেস। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। স্যার, আপনি যে লিপি নাম দিয়েছিলেন তাতে এদের কারো কোনো প্রোফাইল নেই। মেয়ে দুটোর ছবি গুগল সার্চ করেও কিচ্ছু পাইনি। কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। তবে আর্য চৌধুরীর একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট পেয়েছি স্যার, এই যে আইপিএন এ জব করছিল। রুবেলের হাত থেকে প্রিন্ট আউটটা নিয়ে ভালো করে একবার চোখ বুলিয়ে নেয় ইন্দ্রজিৎ। গ্রেট। তবে অফিসিয়ালি আমি এখনই অফিসে খোঁজ নিতে পারি না, দেখছি কি করা যায়। যদি চেনা লিঙ্ক পাওয়া যায় তাহলে। স্যার, আমার বোনের এক বন্ধু আছে ওই কোম্পানিতে, ভেতর থেকে খোঁজ লাগাতে পারবে আশা করছি। খুব ভালো হয়। আর ওই গাড়ির ডিটেলস আমার খুব তাড়াতাড়ি চাই। আমি আপডেট দিচ্ছি স্যার। রুবেল বেরিয়ে গেল ঘর থেকে। সুমিত এতক্ষণ উসখুস করছিল, সেই কখন ফিরেছে ওই কাজ মিটিয়ে, কিন্তু স্যারের সঙ্গে ঠিক করে কথাই হচ্ছে না ওই উটকো কেসটা নিয়ে। রুবেল বেরোতে এইবার আর অপেক্ষা করতে পারে না ও। স্যার, কেসটা তাহলে কি দাঁড়ালো? কেসটা এই দাঁড়ালো যে একটা রহস্যময় পরিবার আর তাদের রহস্যময় বউ। আচমকাই গোটা পরিবারের অন্তর্ধান। এদিকে আরেকটি মেয়ে এসে দাবি করে যে সে ওই পুত্রবধূ, নামও একই বলছে। সব মিলে যাচ্ছে, শ্বশুরবাড়ির ঠিকানা, বরের নাম, শুধু মিলছে না মেয়েটার মুখ। এদিকে আসল যে লিপি সে এ নয়, সেটা প্রতিবেশীদের দেওয়া ছবি বলে দিচ্ছে। আবার ওই প্রতিবেশী অনিতা দেবী যাকে দেখেছেন সে এই দুজনের মধ্যে কেউ নয়। প্রশ্ন অনেক। আসল লিপি কোথায়? চৌধুরী পরিবার কোথায়? ওই মেয়েটি কে যাকে অনিতা দেবী দেখেছেন? আর সুমিত, সব থেকে বড় প্রশ্ন, এই নতুন লিপিটা কে আর কি চায় সে? স্যার, আমার তো সব ঘেটে ঘ হয়ে যাচ্ছে। এই মেয়েকে তো পাগল ভেবেছিলাম, এখন দেখছি আমাদের পাগল করে ছাড়বে। স্যার, যা বলবো, আপনার দুটো লাগবে কিনা জানি না, আমার আজ দুটো লাগবে। হ্যাঁ, বলে দাও। কথাটা বলে কিছু একটা ভাবতে শুরু করে ইন্দ্রজিৎ। বেশ দুশ্চিন্তায় ফেলেছে মেয়েটা ওকে। সুমিতের কথা মতো রবি 4 কাপ চা দিয়ে গেল। রবি ছেলেটা সামনে চায়ের দোকানে কাজ করে। আগে দোকানটার মালিক বিশুদাই ওদের চা দিয়ে যেত। বছর 1.5 হলো রবিকে রেখেছে। ছেলেটা বেশ ভালোই, মিষ্টভাষী, পরিশ্রমীও, পড়াশোনাও অল্প বিস্তর জানে। উফ, মাথাটা যেন একটু হালকা হলো। চায়ে চুমুক দিয়ে সুমিত একটু যেন স্বস্তি পেল। ইন্দ্রজিৎ এক মনে চা খেয়ে যাচ্ছে, কোনো কথা বলছে না। কি ভাবছেন স্যার? ভাবছি আমরা বোকা হয়ে গেলাম না তো? মানে? সুমিত, আমার মন বলছে এই মেয়ে এমনি এমনি আমাদের কাছে এসে পড়েনি, ওর উদ্দেশ্য অন্য। মানে আপনি বলছেন প্রি প্ল্যান্ড? কিন্তু কেন? এক্স্যাক্ট আমি বুঝতে পারছি না, কিন্তু এই আমাদের দিয়ে ওই চৌধুরী বাড়ির কিছু রহস্য বের করতে চায়। তাহলে ওই আর্যর খুনটা? ধোঁয়াশা সুমিত, সত্যি মিথ্যে সব ধোঁয়াশায়। রোহিতকে নাম্বারটা ট্রেস করাতে বলেছি, দেখি ওই বন্ধ ফোন কোথায় আছে। হতে পারে ওদের নদিয়ার বাড়ির ঠিকানায়। হতেই পারে, যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো। কথাটা শেষ করতে পারে না ইন্দ্রজিৎ, ওর ফোনটা বেজে ওঠে। মৃত্তিকার ফোন। এই সময়
ইন্দ্রজিতের কাজের সময় সাধারণত ফোন করে না মৃত্তিকা। তাছাড়া এই বিকেল বেলায় ও তো নিজেরও এখন নার্সিং হোমে থাকার কথা। হ্যালো হ্যালো, তুই একবার আমার বাড়িতে আসতে পারবি এখন? তুই নার্সিং হোমে যাস? কথাটা বলতে গিয়েও থেমে যায় ইন্দ্রজিৎ। কিছু একটা অস্বাভাবিক। মৃত্তিকার কথাটা এরকম শোনালো কেন? কি হয়েছে? আরে এখানে এসেই দেখিস। ফোনটা রেখেই আর দেরি করে না ইন্দ্রজিৎ, তড়ি ঘড়ি বেরিয়ে আসে। সুমিত আগ্রহ চেপে রাখতে না পেরে ওর সঙ্গে বেরিয়ে পড়ে। কাগজের টুকরোটা আর ঢিলটা ভালো করে নেড়ে চেড়ে দেখল ইন্দ্রজিৎ। এইটাই ছোঁড়া হয়েছে মৃত্তিকার ব্যালকনিতে। তুই খেয়াল করিসনি কিছু? না, মা প্রথম শব্দটা পায়। মা খুব ভয় পেয়ে গেছে জানিস। ভাগিস আমি আজকে বাড়িতে ছিলাম অফ নিয়ে। তুই না থাকাকালীন এটা আসতো না। তুই কি করে বলছিস এটা? হ্যান্ডরাইটিং এক্সপার্ট বলেই দেবে, কিন্তু আমার নজরও বলছে এটা ওই নকল লিপির লেখা। আর গুগল বলছে এতে যে ঠিকানা লেখা আছে তা নদিয়াতেই। সুতরাং চৌধুরীদের নদিয়ার বাড়ি? হ্যাঁ, আর এটা দেওয়াই উদ্দেশ্য ছিল নকল লিপির। এই এক মিনিট, নকল লিপি বলছিস কেন বারবার? কারণ ও আসল লিপি নয় তাই। ইন্দ্রজিৎ বিস্তারে সবটা জানায় যা ও জেনেছে লিপির আর ওই চৌধুরীদের ব্যাপারে। সবটা শুনে রীতিমতো চমকে যায় মৃত্তিকা, ভয়ও পায় বেশ। মাই গড, তাহলে এই মেয়েটা কে? কি উদ্দেশ্য ওর? আর ও আমাকে ফলো করে আমার বাড়িও জেনে গেছে। কি ডেঞ্জারাস। না না, তুই ভয় পাস না, আমার মনে হচ্ছে এতে ভয়ের কিছু নেই। কথাটা বলতে বলতেই সুমিত বলে, স্যার রোহিতের ফোন। ফোনটা কানে নিতেই ইন্দ্রজিতের মুখে হাসি ফুটে ওঠে। তারপর সুমিতকে ফোনটা দিয়ে বলে, আমার ইনটিউশনই ঠিক। এই ঠিকানা চৌধুরীদের নদিয়ার বাড়ির, বরেন চৌধুরীর, মানে আর্যর বাবার ফোনের লাস্ট লোকেশন ওটাই। গাড়িটা কে নিত? তরুণের দিকে তাকিয়ে প্রশ্ন করে ইন্দ্রজিৎ। ওর কঠিন দৃষ্টি লোকটাকে রীতিমতো ভয় পাইয়েছে। অফিসার্স রুমে বসে আছে একটা চেয়ারে। ইন্দ্রজিতের দিকে তাকিয়ে দরদর করে ঘামতে শুরু করলো। একটা ঢোক গিলে বলল, আমি কিছু জানি না স্যার, আমার গাড়িতে কিছু হয়েছে? সেটা পরে বলছি, আগে বলুন কে নিয়েছিল ওই দিন গাড়িটা? সকালেই যখন রুবেলের ফোনটা এলো তখনই ইন্দ্রজিৎ মনস্থির করে নিয়েছিল আগে এই দিকটা সামলাবে, তারপর বিকেলের দিকে নদিয়া যাবে। শুধু ফোনে বলেছিল, ভদ্রভাবে নিয়ে এসো মশাইকে, দেখি অতিথি সেবায় যদি কার্যসিদ্ধি হয়ে যায়। লোকটা এবার ভয়ে ভয়ে বলতে শুরু করলো, স্যার আমাকে নাম বলেছিল মিস্টার ব্যানার্জি, আমার ডায়েরিতে তাই লেখা আছে। ট্রেস রাখেন কি করে ভাড়া দেওয়ার পর? ফোন নম্বর থাকে। উনি তো আগেও দুবার গাড়ি নিয়েছিলেন, সেবার ডায়েরিতে আছে একটা স্করপিও, আরেকবার সুমো। হোয়াট? আরো দুবার? ডেট? এই যে একটা 4 সেপ্টেম্বর গত বছর, আরেকটা 23 সালের 10 ফেব্রুয়ারি। 4 সেপ্টেম্বর? স্যার ব্যারাকপুরের ডেটটা তো। হ্যাঁ, মনে হচ্ছে আমরা ক্রিমিনালকে পেয়ে গেছি, কিন্তু আরো একদিন গাড়ি নিয়েছিল মানে তো। থমকে যায় ইন্দ্রজিৎ, চোখ দুটো চকচক করে ওঠে। তৎক্ষণাৎ সুমিতকে বলে, সুমিত, 10 ফেব্রুয়ারিতে কোনো আনআইডেন্টিফাইড ফিমেল বডি পাওয়া গেছে কিনা খবর নিতে বলতো প্রশান্ত আর রঞ্জনাকে। আমার আজই খবরটা চাই। সুমিত মাথা নেড়ে অফিসার্স রুম থেকে বেরিয়ে যায় ইন্দ্রজিতের কথা মতো কাজটা করতে। হ্যাঁ, ফোন নাম্বারটা দিন। এই যে স্যার। ডায়েরিটা এগিয়ে দেয় লোকটা। ইন্দ্রজিৎ দেখে মিস্টার ব্যানার্জি নামটার পাশে একটা ফোন নাম্বার লেখা আছে। এভাবেই সব নাম আর নাম্বারগুলো লেখা। মোবাইলটা বের করে নাম্বারটা ডায়াল করতেই বোঝে ফোন তো বন্ধ। আর নাম্বার আছে? না স্যার। ইন্দ্রজিৎ নাম্বারটা একবার ট্রু কলারে ফেলে দেখল, আরেকবার হোয়াটসঅ্যাপে চেক করল। না, নাম্বারটায় হোয়াটসঅ্যাপ নেই, আর ট্রু কলারও কিছুই বলতে পারল না। নাম্বারটা ডিটেলস বের করতে হবে। লোকটার দিকে ফিরে ইন্দ্রজিৎ বলল, আচ্ছা ওই ব্যানার্জির মুখটা মনে আছে? আছে স্যার। ইন্দ্রজিৎ রুবেলকে একটা ফোন করে। তরুণ কিছুই বুঝতে পারছে না হচ্ছেটা কি। একটু এদিক ওদিক তাকিয়ে পাশের টেবিলটায় চোখ পড়ে ওর।
আর তখনই কিছু একটা নজরে আসে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সে, চোখ কচলে টেবিলের উপর ঝুঁকে কিছু একটা দেখার চেষ্টা করে, আর সেটা দেখেই চেঁচিয়ে ওঠে লোকটা, স্যার, ও স্যার, এই তো ব্যানার্জি। ইন্দ্রজিৎ ওর কথা শুনে টেবিলের উপর রাখা 3টে ছবির দিকে তাকিয়েই চমকে যায়। লোকটা যে ছবিটার দিকে তাকিয়ে, সেটা তো এই কি করে সম্ভব? আমার মাথা ঘুরছে স্যার। আমার নিজেরই মাথা ঘুরছে, তোমার কি সান্ত্বনা দেব? এই ঘোষবাবু, ভালো করে গুগল ম্যাপটা ফলো করুন, বাকি টিম পিছনেই আছে, আপনাকে ডিরেকশনটা ঠিক রাখতে হবে। গাড়িতে বসে অস্থির হতে থাকে ইন্দ্রজিৎ। কতক্ষণে যে সে পৌঁছবে ওই নদিয়ার শিবুরালির বাড়িটায়। ওদিকে সুমিতের অবস্থা এখন যেন মনে হচ্ছে কেউ ধরে পাঁচন গিলিয়ে দিয়েছে। আমি এখনো বুঝতে পারছি না স্যার, দুটো কেস কিভাবে এক হয়ে গেল। আমি তো ভাবতেও পারিনি। দুটো কেস এক হবে এটা আমিও ভাবিনি, তবে নকল লিপির কেসটা ইচ্ছাকৃতভাবে আমাদের কাছে নিয়ে আসা, এটা আমি আগেই বুঝেছি। স্যার, আর্যই কি তাহলে কালপ্রিট? প্রথম লাশটা যেটা পাওয়া গিয়েছিল ওটা কি তাহলে লিপি? আর্যর প্রথম স্ত্রী, টাইম পিরিয়ড তাই বলছে। আবার ওই নকল লিপি যে বলছে আর্যই নাকি খুন হয়েছে, ওর বাড়ির লোক খুন করেছে, এটা কি সত্যি? এই উত্তরটাই তো খুঁজতে যাচ্ছি সুমিত। আর্য কোথায়? যদি মারা গিয়ে থাকে তাহলে খুন করলো কে? ওর পরিবার নাকি অন্য কেউ? বাকি পরিবার কোথায়? দেখো, যদি ধরেও নি ওরাই খুন করেছে, তাহলে কেন করেছে? ওর পরিবার তো এই 3টে মেয়েকেই চিনত, তার মানে সবই জানতো। মুখ ঢেকে আসার কারণ শুধু প্রতিবেশীদের জানতে না দেওয়া। কিন্তু কেন মারল মেয়েগুলোকে? লিপির পরিবার না হয় মেয়ের সঙ্গে সম্পর্ক রাখেনি, বাকি দুজনের? এই সব প্রশ্নই রয়েছে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই নতুন লিপিটা কে, আর আমাদের এই ইনফরমেশনগুলো দেওয়ার কারণই বা কি? আশা করছি মেয়েটার খোঁজ তাড়াতাড়ি পেয়ে যাবো স্যার। ওর ছবি সব জায়গায় সার্কুলেট হয়ে গেছে। গেটের সামনে বেশ কিছুক্ষণ ধরে ঘুরঘুর করছে মেয়েটা। মুখটা কালো ওড়নায় ঢাকা, চোখে সানগ্লাস। গেটে পাহারা দিতে দিতেই লক্ষ্য করছিল সুকুমার। লালবাজারের এই বিল্ডিংয়ে প্রবেশ তো অত সহজ নয়। সুকুমারের পাহারা বড় কড়া। সে প্রশ্ন করে, কি ব্যাপার, কাউকে খুঁজছেন? মেয়েটার ঠোঁটের কোণে একটা সরু হাসির রেখা ফুটে উঠল। ভেতরে যাব। ভেতরে? কোথায়? একজনের সঙ্গে দেখা করব। এখানে কাট করতে হবে, অনুমতি পেলে তারপর যেতে পারবেন। আমার ওসব লাগবে না। মানে ইয়ার কি হচ্ছে নাকি? কোথায় এসছেন জানেন? এটা মস্করা করা জায়গা নয়। ও কি মস্করা করতে যাব কেন? বললাম তো ওসব লাগবে না। আমি এসেছি শুনলে আপনাদের স্যার এমনি আমাকে নিয়ে যাবেন। আচ্ছা, পাগলের পাল্লায় পড়লাম তো। কার কথা বলছেন? আরে আপনাদের ইন্দ্রজিৎ স্যার, অফিসার ইন্দ্রজিৎ রায়। হ্যাঁ, তা উনি আপনাকে চেনেন? খুব ভালো করে। ইনফ্যাক্ট উনি আমাকেই খুঁজছেন রাত দিন এক করে। ভাবলাম আর খাটিয়ে লাভ নেই, নিজেই যাই এবার। নিন, ফোন করুন আপনাদের স্যারকে। উনি এখন নেই। জানি তো, আমার দেওয়া ঠিকানাতেই গেছেন। সুকুমারের চোখ কপালে উঠেছে। মেয়েটা বলে কি? সকলে রেডি থাকো, তালা ভাঙছি ঠিকই, কিন্তু ভেতরে ওরা থাকতে পারে। ইন্দ্রজিতের কথা মতো সকলেই নিজের জায়গা নিয়ে নেয়। বাড়িটা বেশ ফাঁকা জমিতে তৈরি। চারপাশে কোনো বাড়ি সে অর্থে নেই, সবই দূরে দূরে। পুরনো আমলের পেল্লায় বাড়ি। দেখলেই বোঝা যায় অন্তত 70-75 বছরের তো হবেই, কিন্তু অযত্নে পড়ে আছে। ঠিকঠাক মেইনটেনেন্স হয় না। সামনে বিশাল উঠোন, তবে আগাছায় ভরা। বাকি 3 পাশে বিশাল জঙ্গল। হয়তো কোনো এককালে বাগান ছিল, কিন্তু এখন শুধুই ঘন জঙ্গল। গোটা বাড়িটাকে যেন সমগ্র দুনিয়া থেকে আড়াল করে রেখেছে এই সবুজের আস্তরণ। দেখলে মনে হয় যেন গোপন কোনো রহস্য আছে এখানে, যা লুকিয়ে রাখতে হয়। মাথার উপর খটখটে রোদ, অথচ এখানে গাছে ঘেরা জায়গা বলেই
কেমন একটা ঠান্ডা ঠান্ডা ভাব। ইন্দ্রজিতের মন বলছে এই বাড়িতে অনেক কিছু লুকিয়ে আছে, যা হয়তো সব রহস্যের জট খুলবে। মেইন গেটে তালা ছিল, ওরা ভেঙেছে। এখন সামনের বিশাল কাঠের দরজাটায় লাগানো তালাটার পালা। পাশে পড়ে থাকা একটা ভারী ইটের টুকরো দিয়ে সশব্দে আঘাত করল সুমিত ওই তালাটার উপর। নতুন তালা, তাই ভাঙতে সময় নিল। দরজাটা খুলতেই বিশ্রী গন্ধটা নাকে এলো সকলের। বাপ রে, ভেতরে মানুষ আছে বলে তো মনে হচ্ছে না স্যার। নাকে হাত চাপা দিয়ে পিছিয়ে আসে রোহিত। ওর এই একটাই সমস্যা, বাজে গন্ধ একদম সহ্য করতে পারে না। অনেক সময় হরহর করে বমি করে ভাসায়। সামলে রোহিত, সামলে। তোমাকে বলেছি না একটা স্ট্রং পারফিউম দেওয়া রুমাল ক্যারি করবে? আছে স্যার। পকেট থেকে রুমালটা বের করে নাকে দেয় রোহিত। গন্ধটা এতই ভ্যাবসা আর তীব্র যে বাকিদেরও রুমাল বের করে নাকে চেপে ধরতে হয়। বাড়ির ভেতরটা অন্ধকার, মনেই হচ্ছে না যে বাইরে দিনের আলো রয়েছে। কোনো জানালা দরজা খোলা নেই, কোনো ভেন্টিলেটর দিয়ে আলো ঢুকছে না। খুব সম্ভবত পাখির বাসায় ঢেকে গেছে। ঘরটার পরিবেশটা সব মিলিয়ে যেমন অস্বাস্থ্যকর তেমনই ভয়ঙ্কর। রোহিত, তুমি এখানে ওয়েট করো মেঘার সঙ্গে, আর বাইরেটা নজর রাখো। ভিতরে তুমি যেতে পারবে না এখন, আমরা বাকিরা যাব। ওকে স্যার। মেঘা আর রোহিত একসঙ্গে উত্তর দেয়। মোবাইলের টর্চ জ্বালিয়ে সুইচ বোর্ডটা খুঁজে বের করে ইন্দ্রজিৎ। তারপর একে একে লাইটগুলো অন করে দেয়। হলঘরটা বিশাল, মেঝের উপর ধুলোর আস্তরণ, আসবাবপত্রতেও হালকা ধুলো, দেওয়াল ছাদে ঝুল ভর্তি। এখানে কেউ থাকতো? ভাবাই যাচ্ছে না, থাকতো কি করে? থাকতো সুমিত, ঝুল পরিষ্কার বহুকাল করা হয় না ঠিকই, কিন্তু এই আসবাবও ব্যবহার হতো, আর এই মেঝেও মোছা হতো। 7-8 দিন আগে হয়তো লাস্ট মোছা হয়েছে। এই রঞ্জনার প্রশান্ত, তোমরা নিচটা দেখো, আমি আর সুমিত উপরতলাটায় যাচ্ছি। কথাটা বলে ইন্দ্রজিৎ সিঁড়ি দিয়ে উপরের তলায় যেতে থাকে। উপরে একটা লম্বা ঝুল বারান্দা আছে, সেটার উপর ঝুঁকে পড়ে একেবারে ঢেকে দিয়েছে একটা কদম ফুলের গাছ। তবু একটু আলো আসছে। ঘরের দরজাগুলো বন্ধ, জানলাগুলো খোলা নেই। বাইরে থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। এই উপরতলার স্ট্রাকচারটা একদম স্কুল বাড়ির মতো, পরপর 4টে ঘর লাইন দিয়ে। সুমিত, একটা একটা করে শিকল খুলে দেখি, তুমি পাশেরটায় যাও, আমি এটা দেখছি। ইন্দ্রজিৎ সবে প্রথম ঘরটায় ঢুকে আলোটা জ্বালিয়েছে, তখনই নিচ থেকে রঞ্জনার চিৎকার, স্যার বডি! ছুটতে ছুটতে নিচে নেমে আসে ইন্দ্রজিৎ। চিৎকারটা সুমিতের কানেও গেছে, কিন্তু ওর সেদিকে মন নেই, কারণ ওর সামনে আর একটা বিভৎস দৃশ্য। পুরো পচা গলা দেখো, দেখে তো মনে হচ্ছে কোন ছেলে, আর্যই মনে হচ্ছে। মেঝের উপর পড়ে থাকা বডিটাকে ভালো করে লক্ষ্য করতে থাকে ইন্দ্রজিৎ। স্যার! ওপর থেকে সুমিতের কাঁপা গলার স্বর। সেই শব্দ শুনতেই 3 জনই উপরে ছুটে আসে আবার। ঘরটা থেকে বেরিয়ে এসেছে সুমিত। ঘরের ভিতরে আলো জ্বলছে, সেই আলোতেই দেখা যাচ্ছে ঘরটার ভিতর সবটা, আর স্পষ্ট দেখা যাচ্ছে বিছানাটাও। তার উপর শুয়ে আছে 2টো পচা গলা মৃতদেহ, একটা মহিলার আর একটা পুরুষের। এরা নিশ্চয়ই আর্যর বাবা মা। কিন্তু স্যার, ওই মেয়েটা যে বলেছিল আর্যকে ওরা মেরেছে, তাহলে ওদেরকে কে মারলো? তুমি এখন এই নকল মেয়েটার কথা বিশ্বাস করছো সুমিত? আমার তো মনে হচ্ছে আরো বডি পাওয়া যাবে। কয়েক মিনিটের প্রচেষ্টায় আরো 2টো বডি পাওয়া যায় 2টো ঘরে। আমরা যে ক্রিমিনালদের ধরতে এসেছিলাম তারাই তো মারা গেছে স্যার। এই কেসটা তো জট খোলার নামই নিচ্ছে না, উল্টে আরো পেকে যাচ্ছে। না 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 সুমিত, জট খুলছে। আমি যদি খুব ভুল না হই তাহলে আমি জানি খুনি কে। এই সবটা আমাদের এখানে টেনে আনার ফন্দি। কিন্তু কেন স্যার? জানি না, এই উত্তরটা একজনই দিতে পারবে। এই শোনো, বডিগুলো পিএমএ পাঠাও আর ফরেনসিককে খবর দাও। ফোনটা বেজে ওঠে ইন্দ্রজিতের।
সেটা বের করে দেখে রুবেলের ফোন। হ্যাঁ বলো, কিছু খোঁজ পেলে? ওপাশ থেকে রুবেল কিছু একটা বলল, আর সেটা শুনতেই চমকে ওঠে ইন্দ্রজিৎ। হোয়াট? ইন্দ্রজিতের এই রিয়াকশনে বাকিরাও রীতিমতো চমকে যায়। অফিসার্স রুমে একটা চেয়ারে বসে আছে মেয়েটা। ইন্দ্রজিৎকে দেখেই মুচকি হেসে প্রশ্ন করে, তাহলে রহস্যের সমাধান করে ফেললেন? খুনগুলো কেন করলেন? হে, আমি কষ্ট করে স্বীকারোক্তি দিতে এলাম, ভাবলাম আপনাকে আর খাটাবো না, তা দেখছি আপনি আগেই ধরে ফেলেছেন। বাজে না বকে এবার বলুন খুনগুলো কেন করলেন, আর আপনার আসল নামই বা কি, আর লিপির সঙ্গে আপনার কি সম্পর্ক? লিপির সঙ্গে আমার সম্পর্ক আছে বলছেন? হ্যাঁ আছে, কারণ আপনি লিপির নাম নিয়েছেন, বাকি দুজন মেয়ের নাম নয়। বাহ, মিডিয়ায় আপনার ইন্টারভিউ দেখেছিলাম, ইমপ্রেস ছিলাম। এখন দেখছি সত্যি আপনার বুদ্ধি তারিফ করার মতো। আর্যকে আপনি বিয়ে করার আগে লিপি সহ 3টে মেয়ের বলি হয়েছে। কেন হয়েছে? লিপি ছাড়া বাকি দুজন মেয়ে কে? এই সব উত্তর আপনার কিন্তু জানা। আহা, আস্তে আস্তে সব বলবো বলেই তো এখানে এসেছি, কিন্তু এভাবে বলবো না। একটু গেম খেলি। এই যে ইয়ার কি হচ্ছে? পাগল মহিলা সবাইকে পাগল করে ছেড়েছে। উপস, অ্যাংরি ইয়াং ম্যান। আপনি একটু আপনার স্যারের থেকে ট্রেনিং নিন তো, কিভাবে যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হয়। দেখুন, আমার ওপর ওর কত বিরক্ত হওয়ার কথা, কিন্তু কি কাম। মেয়ে দুটোর ছবি আমরা ওই বাড়ি থেকে পেয়েছি, খুব শিগগিরই ওদের নাম ধাম বের করে নেব, আপনি না বললেন। ধুর, শিগগির আর হবে না, ও ঢের দেরি হবে। পুলিশদের কাজ আমার জানা আছে, কোর্ট তারিখ পে তারিখ করে, আর আপনারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ান। অপরাধীদের ধরতে আপনাদের বছর লেগে যায়, আর এই কারণেই আমাদের মতো মানুষদের আইন হাতে তুলে নিতে হয়। এই যে বললেন না ওদের নাম ধাম বের করে নেবেন, আমার তো ছবি ছিল আপনার কাছে। আরে না থাকলেও আর্টিস্ট দিয়ে আঁকিয়ে ফেলতেন, খোঁজ তো লাগাচ্ছিলেন, পেয়েছেন কিছু জানতে? আবার তাড়াতাড়ি ওদের নাম বের করে ফেলবেন। একটু থামে মেয়েটা। ঠান্ডা মাথায় কথা বলতে বলতেই আচমকা রাগটা উঠল, মুখটা রাগে লাল হয়ে গেছে। ইন্দ্রজিৎ সব খেয়াল করছে। পুলিশের ওপর খুব রাগ না আপনার? স্বাভাবিক নয় কি? সময়ে যদি তারা সব করত তাহলে আজ অনেক মানুষের উপকার হতো, তবে আপনি একটু আলাদা। কথাটা বলেই মেয়েটা একটু চুপ করে গেল। মুহূর্তে ওর রাগ যেন উধাও হয়ে আবার সেই হাসি ফিরে এলো। বাঁকা হাসি হেসে বলল, যাই হোক, আমার সাফ কথা, আমি কিছু ক্লু দেব, সেই মতো সব তথ্য আপনি বের করে নেবেন। আরে আমি সব বলে আপনারা কি করবেন? বাই দ্য ওয়ে, আপনার বান্ধবীকে ডাকুন তো, ওর কথা শুনলে না আমি শান্তি পাই। ডাকবো, তবে তার আগে বলুন তো ওর বাড়িতে ঢিল ছুড়লেন কেন? আপনাদের বাড়িতে ছুড়লে তখনই ধরা পড়ার রিস্ক থাকতো, ওরা তো সেফ জোন ছিল। কি আর করব বলুন, আপনারা কিছুই খুঁজে পাচ্ছিলেন না। একটু হেল্প তো করতেই হতো, বেশি দেরিও করা যাচ্ছিল না। ওদিকে বডি ডিকম্পোজ হতে শুরু করেছিল। গন্ধটা কেমন লাগলো? ছি, এ কি মানুষ না অন্য কিছু? মানুষই, পার্থক্য একটাই, আমি প্রকৃত মানুষ আর আপনারা নাটক করেন। ও মানুষ এক একটা, ওই পাপি সাইকো পাবলিক গুলো মানুষ বলতো নিজেদের। শালা ও সরি ফর দ্য স্ল্যাং, বাট নট সরি ফর দ্য মার্ডার্স। অগ্নি দৃষ্টিতে মেয়েটা তাকালো ইন্দ্রজিতের দিকে। ওদের উপর আপনারা তো রাগ কেন? লিপির ওই পরিণতির জন্য? এমনি একটা মেয়ের জন্য নাকি? এমনি? আপনি বলুন তো, একটা মানুষ হিসেবে আপনার রাগ হচ্ছে না ওদের ওপর? আর সেখানে লিপি আমার। আপনার কি? ধরিবাজ লোক কিন্তু আপনি, এত সহজে তো বলবো না। স্যার, আপনাকে ধরিবাজ বলল? সুমিতের চোখ কপালে ওঠে। কথাটা বলতে গিয়েও ভিড়মি খাচ্ছিল সে। আপনার আর লিপির কানেকশন আমি খুঁজে বের করবই। লিপির কথা, আপনার নাম, ওই মেয়েগুলোর ব্যাপারে এসব কিছু আপনি না বললেও আমরা সব বের করে নেব। আপনি চৌধুরীদের কিভাবে মেরেছেন সেটাও রিপোর্ট থেকে পেয়েই যাব। আপনি তো চেয়েছিলেন যাতে আমরা আর্যদের খুঁজে পাই আর ওদের সব কুকর্ম জানতে পারি। হ্যাঁ, এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন, এটাই আমার উদ্দেশ্য ছিল।
তাহলে সেটাই বলুন, ওদের কথা বলুন। বলবো তো, ওই যে বললাম গেম, ওই ম্যাডামকে ডাকুন তো, আপনার সঙ্গে আমি এখন কথা বলবো না। কোনো মহিলা পুলিশকে ডাকছি, অফিসার রঞ্জনা আপনার সঙ্গে কথা বলুক। দূর, সেও তো পুলিশ, ওসব চলবে না। আপনারা না শুধু নিজেদের বুদ্ধি জাহির করেন আর হম্বিতম্বি করেন। আমি মৃত্তিকা ম্যাডামের সঙ্গেই কথা বলবো, উনি কথা শুনতে জানেন, নিজেকে জাহির করেন না। ওর কথা শুনে ইন্দ্রজিৎ বেরিয়ে গেল ঘরটা থেকে। তখন কেমন ভয় কুঁকড়েছিল, আর এখন কথা দেখো। সুমিত বিড়বিড় করে ইন্দ্রজিতের পিছু পিছু বেরিয়ে আসে। স্যার কি বুঝছেন, এই যদি কিছু নাই বলবে তাহলে এলো কেন? ও ঠিক নর্মাল নয়, ওর কথা শুনলে বোঝা যায় অনেকগুলো ব্যাপার আছে, নিজেকে সুপিরিয়র ভাবে। পুলিশের সঙ্গে কোনো সমস্যাও হয়তো আছে, আর সেটা পুরনো। এই অতীতের ঘটনাটা জানলেই আমার মনে হচ্ছে অনেক কিছু সলভ হয়ে যাবে। কিন্তু জানবো কিভাবে? এ তো নাটক করেই যাচ্ছে, কিছুতেই কিছু তথ্য দিচ্ছে না। না, ও তথ্য দেবে না, আমাদের বের করতে হবে। কথাটা বলে ইন্দ্রজিৎ একটা ফোন করে মৃত্তিকাকে লালবাজারে আসতে বলে, তারপর ডিসিডিডির রুমের দিকে চলে যায়। ইন্দ্রজিৎ আর মৃত্তিকা হাঁটছে ব্যস্ত হয়ে। কই সে? অফিসার্স রুমে। তুই যেতে পারিস, অফিসিয়ালি স্পেশাল পারমিশন নিয়ে নিয়েছি স্যারের থেকে। এই আমাকে খুঁজছে কেন বলতো? তোদের সঙ্গেই তো কথা বলতে পারে। জানি না, তুই কথা বলবি, বাইরে থেকে ওর গতিবিধি নজর রাখবো আমরা। আর শোন, ওকে একটু খেলাতে হবে, তোকেই বলবে বলেছে। তোকে আমি যে কথাগুলো বলছি ওভাবেই শুরু করবি, তবে তোর স্টাইলে। এটা কিন্তু পুলিশই জেরা হবে না, এটা ওর সাইকোলজি যখনই নিয়ে নেবে ও সহজ হয়ে যাবে, বাকি কথা আপসেই বলতে শুরু করে দেবে। বেশ। মৃত্তিকা ইন্দ্রজিতের কথাগুলো মন দিয়ে শুনে অফিসার্স রুমে চলে যায়। মৃত্তিকাকে দেখেই প্রশ্ন করে মেয়েটা, ভালো আছেন আপনি? হ্যাঁ, কিন্তু আমাকে ফলো করে ঠিকানা খুঁজে ঢিল ছুড়লেন কেন আপনি? ওই উত্তরটা তো আপনার বন্ধুকে দিয়েছি। আপনি সহজ টার্গেট, পুলিশের বাড়িতে ঢিল ছুড়লে ওরা আমাকে ধরে ফেলার সম্ভাবনা ছিল, আর আমি ধরা পড়তে নয় ধরা দিতে ভালোবাসি। আমার বুদ্ধির পরিচয় তো ওরা পেয়েছে, এবার না হয় গোটা দুনিয়া জানবে, তাই ধরা দিলাম। সবাই আমার গল্প জানবে, অন্যায়ের প্রতিবাদ করতে শিখবে। খুনের বদলা খুন, যে কাজ পুলিশ করতে পারে না সেটা আমি করে দেখিয়েছি। সিম্পল। বদলা? কিসের বদলা? কার খুন? লিপির। লিপিকে বুঝি আপনি খুব ভালোবাসতেন? আপনার কে ছিল? দুই বোন আপনারা? বোনের থেকেও বেশি, ও আমার সব ছিল। নিজের বোন? সেটা আপনার বন্ধুকে খুঁজে বের করতে হবে, আমি ক্লু দেব, আর উনি সেই ক্লু ধরে কেস সলভ করবেন। সে না হয় ও করবে, কিন্তু আমি একটা কথা ভাবছি জানেন তো লিপি, আপনাদের দুই বোনের নামই লিপি, কিন্তু তাহলে আপনাদের ডিফারেন্সিয়েট কি করে করতো লোকে? আমি লিপি নই। আপনার বন্ধু বলেনি আপনাকে? না, বলেনি। আর যদি বলতো তাতেই বা কি লাভ হতো? আপনাকে লিপি হিসেবেই আমি চিনি, আসল নাম তো জানি না, তাই আপনিই লিপি। আমি লিপি নই। ও, তাহলে কি বলবো? লিপি ছাড়া একটা নাম দিলে তো ডাকবো, আমি লিপি বলেই ডাকবো। মেয়েটা একটু উসখুস করে, দু হাতের আঙুলগুলো পরস্পর আটকে একটু অস্থির ভাবে এদিক ওদিক তাকাচ্ছে। মৃত্তিকার নজর সব খেয়াল করছে। এসবের মানে ওর অজানা নয়, পাখি ফাঁদে পড়ছে একটু একটু করে। আর একটু ঘি ঢালতে হবে এই মোক্ষম সময় আগুনে। দেখুন, আপনি যদি আমাকে না বলেন আমি লিপি বলেই তো ডাকবো। আরে পুলিশ কবে খুঁজে পাবে, তবে একটা নাম দেবে, সেটা আবার সত্যি হবে কিনা জানেনই তো কতটা সময় সাপেক্ষ, তার উপর এক গাদা প্রসিডিওর। সেসব মিটলে তবে জানবো আপনার নাম, ততদিন তাহলে আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো না। মেয়েটা এদিক ওদিক একবার দেখে নেয়, তারপর কঠিন গলায় বলে, আমি তো ক্লু দেব, বলুন ওই পুলিশকে সেই ক্লু ধরে খুঁজে নিতে। ধুর, আপনার ক্লু সলভ করতে ওদের সময় লাগবে। দেখলেন না, আপনি ক্লুগুলো না দিলে ওরা ঠিক পারছিল না এগোতে। মেয়েটা একবার কি যেন ভাবে, একটু খুশি খুশি ভাব আসে ওর মুখে, চাপা গলায় বলে,
সোহিনী। বাহ, এই সোহিনী নামে না আমার একটা বন্ধু ছিল জানেন। এই আমি না তোমাকে তুমি করেই বলি, তুমিও তাই বলতে পারো, অসুবিধা নেই। ওরা না লিপিকে মেরে ফেললো। আমার বন্ধু, বোন সব তো ওই ছিল, আর কেউ নেই আমার। ওরও আর কেউ ছিল না। প্রথম আমি ছাড়াও ও নিজের বলতে কেউ হয়েছিল। মেয়েটা পরিবার পেল, কিন্তু শয়তান, ওরা শয়তান, ওরা পিশাচ। বুঝেছি। আচ্ছা সোহিনী, তুমি তোমার আর লিপির ব্যাপারে কিছু বলো। ক্লু তো দিয়েই দিয়েছি। আমার আর লিপির পরিচয় আমি আমার কথার মাঝেই দিয়ে দিয়েছি। তোমার ওই বন্ধুর ঘটে কতটা বুদ্ধি আছে একটু পরখ করি। এই ক্লু ধরে কলকাতা শহরে খোঁজ লাগাতে বলো। যাও, ক্লুটা ওকে দিয়ে দাও। যাও যাও। ক্লু? কি ক্লু? আমার বলা শেষ কথাগুলো ওকে গিয়ে বলো। ও বুঝেনি কি ক্লু। কেসটার দায়িত্ব ওর কাছে এসেছিল, সেটা সলভ করার একটু চেষ্টা করুক। আচ্ছা সোহিনী, তুমি তো বুঝতে পারছো এতে দেরি হবে, তাহলে কেন এই খেলায় মেতেছো বলো তো? দেরি হলে হোক, অপরাধী ধরার তো আর টার্গেট নেই। যাদের ধরার কেস ওর কাছে এসেছিল তাদের আমি মেরে ওর কাজটা সহজ করে দিয়েছি। ইনফ্যাক্ট কোর্টের কাজও হালকা করে দিয়েছি। নইলে আবার ওই শয়তানদের ধরতে দিন কাটাতো তোমার বন্ধু। তারপর কবে পেত কে জানে, ততদিনে ওরা আরো ক্রাইম করত। আবার কোর্টকেও ভাবতে হতো কি শাস্তি দেওয়া যায়। ট্রায়াল চলতো, সবার কাজ আর সময় দুটোই তো আমি বাঁচিয়ে দিয়েছি। আবার যদি সেই কেসের অপরাধী ধরার তাগিদ বলো, তাহলে সেটাও তো নেই। সে তো নিজে এসেই ধরা দিয়েছে। সে তোমাদের হেফাজতেই আছে। তাহলে দেরি হলে ক্ষতি কি আছে? এই মেয়েটার সঙ্গে পেরে ওঠা মুশকিল আছে। ওকে শান্ত করেও লাভ হচ্ছে না। একটু তাতিয়ে দেখা যাক। তুমি হয়তো জানো না, তুমি ঠিকানা দেওয়ার আগেই ওরা সেই ঠিকানা ট্রেস করে ফেলেছিল। আর দুটো কেস যে একই সেটা কিন্তু তুমি বলনি, ওটা ওরা বুদ্ধি করেই এগিয়েছিল। আলটিমেটলি ঢিলটা ছুঁড়ে খুব বেশি লাভ কিছু হয়নি। এমনিও ওরা ওখানেই যাচ্ছিল। বেশ তো, খুঁজে নিক আমাদের পরিচয়। আমার ক্লুটা যদি উনি ধরে আমাদের ব্যাপারে কিছু বলতে পারেন আজ রাতের মধ্যে, তাহলে আমি নেক্সট ক্লুটা সহজেই বলে দেব। মৃত্তিকা উঠে বেরিয়ে গেল। ওকে বেরিয়ে যেতে দেখে হো হো করে হেসে উঠল সোহিনী। দেখলি সব, শুনলি? আমি ভাই এই প্রফেশনে মনে হচ্ছে আর বেশি দিন থাকতে পারবো না। ফার্স্ট টাইম কেউ আমাকে এতটা ইরিটেট করলো। বিচ্ছু পেশেন্ট আগেও পেয়েছে, কিন্তু এরকম ল্যাজে খেলাইনি কেউ। কিছুতেই বললো না। তুই কি বুঝেছিস ওর ক্লু? বুঝেছি। তুই একটু দাঁড়া। সুমিত, তুমি, রোহিত, রঞ্জনা আর প্রশান্ত সবাই বেরিয়ে পড়ো। আমি রুবেলকে এইমাত্র একটা লিস্ট রেডি করতে বলেছি। তোমরা প্রত্যেকে ওই লিস্ট পেলেই ভাগ হয়ে জায়গাগুলো ভিজিট করবে, এক একজন এক একটাই। সঙ্গে সোহিনী, লিপি আর ওই বাকি দুটো মেয়ের ছবি নেবে সবাই। কিসের লিস্ট স্যার? সেটা তো পেলেই বুঝতে পারবে। মিনিট 10 মধ্যেই ও তোমাদের পাঠাবে। ওকে স্যার, আমি বাকি টিমকে বলে দিচ্ছি। সুমিত ইন্দ্রজিতের কথা মতো চলে যায়। কি বুঝেছিস বলবি? দাঁড়া দাঁড়া, আগে আমি বুঝি ঠিক বুঝেছি কিনা, তারপর বলবো। আচ্ছা তুই এখানেই ওয়েট কর, কেমন? তোকে আবার লাগতে পারে, ততক্ষণে আমি একটু ঘুরে আসি। ইন্দ্রজিৎ অফিসার্স রুমে আবার ঢুকে আসে। কি হলো, ক্লু বুঝতে পারেননি? সেটা না হয় পরেই বুঝতে পারবেন, কিন্তু আপনি তো কথা রাখলেন না। মানে মৃত্তিকা ম্যাডাম এলো, তাও আপনি বললেন না সব কথা। সব বলবো তো বলিনি, ক্লু দিলাম তো, নামও বললাম। আবার কি চাই? আপনি কাজ করবেন না আর আমি সব বলে দেবো? লিপিকোরা কেন মারলো? ওদের সবাইকে কেন মারলো? ঠিক প্রেগন্যান্সির 5th মান্থেই কেন? ওরা নরপিশাচ, সাইকো ফ্যামিলি একটা। ক্রাইমগুলো কিন্তু ওই বাড়িতেই ঘটতো। সেটা তো বুঝতেই পেরেছি। এমন কিছু ছুরি পাওয়া গেছে যেগুলো ফরেন্সিকে গেছে। ওগুলো সব ঠিকুজি কুষ্টি, কি কাজে লাগতো, ওই ছুরির মার্কস ছিল কিনা বডিগুলোয়, সব বেরিয়ে আসবে। কিন্তু মোটিভ তো আর বেরিয়ে আসবে না। যান যান, মোটিভটা খুঁজুন, ভালো করে খুঁজুন। ওখানেই সব পাবেন কিন্তু। তারপর সব তথ্য নিয়ে একেবারে আসবেন কথা বলতে।
ততক্ষণ আমি একটু মৃত্তিকা ম্যাডামের সঙ্গে গল্প করি। যান, এইটুকু কাজ করে আজ রাতের মধ্যে আমাকে জানান যে আপনি পেরেছেন। ব্যাস, আপনার ডাক্তাররা ওই চৌধুরী ফ্যামিলির মৃত্যুর রহস্য বলার আগেই আমি বলে দেবো আমি ওদের কিভাবে মেরেছি। সব বলবো। জানতে এখন আর মাথা খাবেন না, আমি একটু গল্প করব। অনেকদিন কারোর সঙ্গে গল্প করিনি। লিপি চলে যাওয়ার পরে আমার সেটাও গেছে। ইন্দ্রজিৎ আর কোনো কথা বলে না। বাইরে এসে মৃত্তিকাকে বলে, তুই যা ভেতরে, কিন্তু সাবধানে। আমি রুবেলকে এখানে রেখে যাচ্ছি। হ্যাঁ, আমার একটা কাজ আছে। যা, তবে চিন্তা করিস না, ও আমার কিছুই করবে না। আমি তখন একটু ঘেঁটে গেছিলাম, এখন মনে হচ্ছে ওর উপর রাগ করে লাভ নেই। মেয়েটা খুব একা। লিপি চলে যাওয়ার পর ওর মধ্যে একাকিত্ব ডেভেলপ করেছে, শুধু সেটাই না, তোর কাছে যা শুনলাম তাতে মনে হচ্ছে ওর একটা পাস্ট আছে। ইন্দ্র, বিষয়টা সহজ না, খুব ডিপ একটা ক্ষত আছে ওর মনের মধ্যে। শি নিডস প্রপার ট্রিটমেন্ট। দেখ, সত্যি বলতে আইনের চোখে ও হয়তো অপরাধী, কিন্তু সমাজের চোখে কি তাই? ওই অপরাধীদের ও না মারলে ওরা আজও ঘুরে বেড়াতো। তোরা ওদের খুঁজে পেয়ে কি বা শাস্তি দিতিস? কত বড় শাস্তি দিতিস? ও মনে হয় প্রপার জাস্টিসটা করতে পেরেছে। ইন্দ্রজিৎ কিছু বলে না, একটা দীর্ঘশ্বাস ফেলে কেবল। সকালের দেখা সেই অন্ধকার বাড়িটায় এখন আলো জ্বলছে ঠিকই, কিন্তু একটা তীব্র অস্বস্তি হচ্ছে। বিশ্রী গন্ধটা এখনো ঘুরপাক খাচ্ছে। ইন্দ্রজিৎ আর ঘোষবাবু ভেতরে ঢুকেছে, মুখে মাস্ক দুজনেরই, কিন্তু মাস্কেও বাধা মানছে না এই পচা ভ্যাপসা গন্ধটা। স্যার, বমি হয়ে যাবে মনে হচ্ছে। তখন আপনারা ভেতরে ছিলেন কি করে? এখন তো মাস্ক আছে, তখন রুমালি সম্বল ছিল। আপনি নিচের ওদিকটা দেখুন তো, আমি এই দিকটা দেখছি। তখন একটা আলমারি থেকে দুটো ফটো পাওয়া গেছে, দেখি আর কিছু পাওয়া যায় কিনা। আলমারি থেকে ছবিটা ইন্দ্রজিতের টিম পেয়েছিল। ও ঠিক করে সার্চ করার সময় পায়নি, এবার একটু নিজে ঘেঁটে দেখতে চায়। বডিগুলো ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ঘরগুলোর পরিস্থিতি খুব খারাপ। ধুলো, নোংরা, দুর্গন্ধ। একটার পর একটা আলমারি, বিছানার তোষক, বুকশেলফ, বেডসাইড টেবিল সব তন্ন তন্ন করে খুঁজতে থাকে ইন্দ্রজিৎ আর ঘোষবাবু। প্রায় ঘন্টা দেড়েকের প্রচেষ্টাতেও কিচ্ছু পাওয়া যায় না। স্যার, কিছুই তো পাওয়া গেল না। এখানেই কি কিছু আছে? থাকতে বাধ্য, ওদের ফ্ল্যাট খোঁজা হয়ে গেছে, সেখানে বিশেষ কিছু এমন পাওয়া যায়নি। এখানে এমন কিছু তো পাবই। কথাটা বলতে বলতেই ইন্দ্রজিতের মনে হলো দোতলার উপরটা তো দেখা হয়নি। ইন্দ্রজিতের কথা মতো ও আর ঘোষবাবু দৌড়ে উপরের দিকে যায়। দোতলার উপরে একটা সিঁড়ি উঠে গেছে। ঘোষবাবু ইন্দ্রজিৎকে বলেন, ওটা নিশ্চয়ই ছাদ। হ্যাঁ, কারণ বাড়িটা দোতলা। এখন দেখার যে ওখানে কিছু আছে কিনা। ছাদের ছিটকিনি খুলে ছাদে পৌঁছতেই ওদের নজর ধাঁধিয়ে যায়। প্রচন্ড অন্ধকার ছাদটা, চারপাশের জঙ্গলের পরিবেশ আর বহুদূর অবধি জনমানবহীন জমি যেন সেই অন্ধকারকেই মদত দিচ্ছে তার প্রভাব আরো বিস্তার করতে। একমাত্র সহায় মাথার উপর থাকা এক ফালি চাঁদের আলো। চোখ সয়ে যেতেই প্রশ্ন করেন ঘোষবাবু, স্যার, ওটা কি? চিলেকোঠার ঘর। মনে হয় এখানেই সব রহস্য লুকিয়ে আছে। ঘরটার সামনে গিয়ে দাঁড়ায় ইন্দ্রজিৎ। দরজাটায় তালা দেওয়া, কিন্তু চাবি কোথায় পাবো? এই চাবি খুঁজতে যাও এখন বোকামো ঘোষবাবু, বরং এমন কিছু খুঁজতে হবে যা দিয়ে এটা ভাঙা যায়। এদিক ওদিক মোবাইলের টর্চের আলো ফেলতেই একটা জং ধরা লোহার রড নজরে পড়ে ইন্দ্রজিতের। সেটা দিয়েই কিছুক্ষণের প্রচেষ্টায় ভেঙে ফেলা হয় তালাটা। ঘরটায় ঢুকে পাশের দেওয়াল হাতড়ে সুইচ বোর্ড পাওয়া যায়।
ঘরের আলো জ্বালাতেই ওদের নজরে পড়ে ঘরটা। চারপাশে ছড়ানো ছেটানো চাল, সিঁদুর, হলুদ গুঁড়ো, মাঝে কি সব অদ্ভুত ছক কাটা, তার মাঝে একটা আধ পোড়া মোমবাতি, আর ঘরের কোণে কোথাও কোথাও লেগে আছে কালচে রঙের কিছু। বোঝাই যায় সেভাবে এই ঘর পরিষ্কার হয়নি বহুদিন। এখানে কিছু একটা হতো। চাপ হয়ে লেগে থাকা ওই শুকিয়ে যাওয়া কালচে জিনিসটায় হাত দিয়েই চমকে যায় ইন্দ্রজিৎ। এখানেই খুন হয়েছে, এটাই ক্রাইম স্পট। স্যার স্যার, এ তো তন্ত্র সাধনার ব্যাপার মনে হচ্ছে। তুমি কিন্তু বলতেই পারো আমাকে, কেন এত জটিল করছো বিষয়টাকে? জটিল জটিল কোথায় করলাম? আরে কেসটাই তো জটিল। তোমার বন্ধু আজ বাদে কাল প্রেস কনফারেন্স করে কি বলবে? একটা মেয়ে নিজে অপরাধীদের শাস্তি দিয়েছে, আর সে এসে নিজেই ধরা দিয়ে পুরো কেসের কথা বলে দিয়েছে। এতে সম্মান থাকবে তোমার বন্ধুর? লোকে বলবে না যে তাহলে পুলিশ কি করলো? আমি তোমার বন্ধুর সম্মান বাঁচাচ্ছি। আরে ওই কেসটা ওর কাছে না এলে আমিও কি আর ওর গাড়ির সামনে এসে পড়তাম? মানে? পাশেই দাঁড়িয়ে রুবেল ভালো করে নোটিস করছে মেয়েটার কথাবার্তা। ওর শেষ কথাটা বেশ ভাবাচ্ছে ওকে। ওহো, আমি এই জায়গাটাই বুঝতে পারিনি। আপনি কি করে জানলেন যে কেসটা আমার কাছে এসেছে? অফিসার্স রুমে আচমকাই ঢুকে আসে ইন্দ্রজিৎ। বাহ, মাথা কাজ করছে তাহলে। ভাবুন ভাবুন কিভাবে জানলাম। তার আগে বলুন তো, পেয়েছেন আসল জায়গাটা? পেয়েছি, আর একটা ডায়েরিও পেয়েছি যাতে স্পষ্ট লেখা আছে ওরা তন্ত্র সাধনা করত। 5টা 5 মাসের গর্ভবতী মহিলাকে খুন করতে হবে, তাহলেই ওদের পরিবার, ব্যবসা সবকিছুতে উন্নতি হবে। আর 3 জন হয়েই গেছিল। গ্রেট। এবার ভাবুন তো কিভাবে আমি কেসের কথা জানলাম? কি আছে আমাদের মধ্যে এমন যে? সেটাও আমি বলবো। উফ, আমার না মাথা ধরে গেছে। সেই থেকে এই মাইন্ড গেম আমার অসহ্য লাগছে। চা খাবেন ম্যাডাম? একটু বেটার লাগতে পারে। আমার মনে হয় সত্যি আমার কড়া করে 1 কাপ চা খাওয়া দরকার। চা? ও মাই গড! ইন্দ্রজিৎ মুহূর্তে ছুট লাগায় ওই ঘর থেকে, আর তখনই অট্ট হাসিতে ফেটে পড়ে সোহিনী। অবশেষে মগজে ঢুকলো। না না, মানতে হবে, আপনাদের স্যার কিন্তু খুব বুদ্ধিমান লোক। ফাইনালি বুঝতে পেরেছে। অফিসার্স রুমে এই মুহূর্তে ইন্দ্রজিৎ আর ওর পুরো টিম দাঁড়িয়ে আছে। মৃত্তিকাও রয়েছে। ইন্দ্রজিতের মুখটা এখন শান্ত। প্রচন্ড ঝড়ঝাপটা যাওয়ার পর এমন অবস্থাই হয় ওর। রহস্য সমাধানের সময় যতটা উত্তেজনা থাকে ওর মধ্যে, রহস্যের সমাধান করে ফেললে ও একদম শান্ত সমুদ্রের মতো হয়ে যায়। সোহিনীর মুখে বাঁকা একটা হাসি ঝুলছে। এই হাসিতে কখনো তৃপ্তি ফুটে উঠছে, আবার কখনো ব্যঙ্গ। সারা রাত পার হয়ে গেছে, ভোরের আলো ফোটার মুখে, অথচ কারো মুখে ক্লান্তি নেই। তাহলে শুরু থেকে শুরু করি। কলকাতার এক অনাথ আশ্রমে বড় হয় সোহিনী ও লিপি। ওদের বন্ধুত্ব ছিল রক্তের সম্পর্কের চেয়েও বেশি। একটা সময় পর সোহিনী চাকরিতে ব্যাঙ্গালোরে চলে যায়, আর সেই সময় লিপির প্রেম হয় আর্যর সঙ্গে। আর্য বিয়েও করে লিপিকে। ইন দ্য মিন টাইম আর্যদের পরিবারে কিছু সমস্যা দেখা দিতে থাকে। তখন তারা এক ব্যক্তির শরণাপন্ন হয়। ওদের ডায়েরি থেকেই তার ব্যাপারে আমি জেনেছি, খোঁজও চালাচ্ছি সেই ব্যক্তির। তো যাই হোক, সেই ব্যক্তি খুব সম্ভবত তান্ত্রিক গোছের কেউ হবে। সে একটা মারাত্মক উপায় বাতলে দেয় চৌধুরী পরিবারকে এই সংকট থেকে উদ্ধারের জন্য। সেই উপায় ভয়ঙ্কর। চৌধুরীদের বিহেভিয়ার শুরু থেকেই একটু অন্যরকম। আশেপাশের মানুষদের সঙ্গে বিশেষ মিশতও না। ওদের মধ্যে সাইকোলজিক্যাল কিছু সমস্যা তো ছিলই, আর তার এফেক্টেই সেই ভণ্ড তান্ত্রিকের কথায় ওরা বিশ্বাস করে নেয়। ডায়েরি অনুযায়ী ওদের বলা হয়েছিল 5টা এমন গর্ভবতী মহিলার বলি দিতে হবে যার ফিটাস 5th মান্থ। কি সাংঘাতিক! এখন বাইরের লোকজন কেই বা বলবে তার ঘরে কেউ প্রেগনেন্ট কিনা, বা কত মাসের প্রেগনেন্ট, আর বলি দেওয়া তো অসম্ভব। তখন ওরা ঠিক করে এমন মানুষদের বলি দেবে যারা ওদের কথা শুনবে,
ভরসা করবে। প্রথম ওদের নজর যায় লিপির ওপর। ও তখন 5th মান্থে পড়বে। আর্যরা ভেবেই নেয় ফার্স্ট টার্গেট হবে লিপি। লিপি মরে গেলে কেউ খোঁজ নেওয়ার নেই, কিন্তু ওরা জানতো না যে সোহিনী আছে। লিপির কিছু হলে সে ছেড়ে দেবে না কাউকে। লিপি মারা গেল, সোহিনীর সঙ্গে আচমকা যোগাযোগ বন্ধ হয়ে যায় ওর। ওদের এই যোগাযোগ বন্ধের পিছনেও চৌধুরী পরিবারের হাত আছে, কি তাই তো? হ্যাঁ, আমার ব্যাঙ্গালোর যাওয়ায় লিপির অভিমান হয়, প্রচন্ড অভিমান। ওর বিশ্বাস ছিল ওর সোহিনী ওকে ছেড়ে কোথাও কোনোদিন যাবে না, কিন্তু আমাকে যে যেতেই হতো। ও বুঝল না। অনেক চেষ্টা সত্ত্বেও ওকে বোঝাতে পারলাম না আমি। আমার ব্যাঙ্গালোর যাওয়াটা কতটা জরুরি ছিল বোঝাতে পারলাম না। ভেবেছিলাম ওখানের কাজটা মিটিয়েই এখানে চলে আসবো পাকাপাকি ভাবে, তারপর ওর সব রাগ ভাঙিয়ে নেব, কিন্তু পারলাম না। ওখানে কাজ মেটাতেই লেগে গেল প্রায় 9 মাস। প্রথম দিকে অনেক ফোন করতাম। লিপির এত রাগ যে ও কিছুতেই ফোন ধরেনি। তখন কি আর জানতাম আবার অবর্তমানে ওই কাল সাপ ওর জীবনে প্রবেশ করেছে? কিছু মাস পরে লিপি একদিন নিজে ফোন করলো। আমি তো আনন্দে আত্মহারা। লিপি জানালো ওর বিয়ে হয়ে গেছে। কোনো আনুষ্ঠানিক বিয়ে নয়, কাউকে জানায়নি। ও রাগ করে আমাকেও কিছু জানায়নি এতদিন। ওর জীবনে একজন এসেছে, সে ওর খালি জীবনটাকে পূর্ণ করে দিয়েছে, অথচ আমি জানি না। কিন্তু সেদিনও ফোন করেছিল আর একটা খবর দিতে। ও বলেছিল এই খবরটা ভাগ করে নিতে চায় আমার সাথে। ও প্রেগনেন্ট। ওর বিয়ের কথা শুনে খুব রাগ হয়েছিল। আমার উপর এত রাগ যে আমাকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল। সে কেমন মানুষ, কেমন পরিবার, কিছুই যে আলোচনা করার সুযোগ দিল না আমায়। জীবনের এত বড় সিদ্ধান্ত আমাকে ছাড়া নিয়ে নিল। অবশ্য আজ বুঝি আমি তো নিজেও জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত, বড় লক্ষ্যটা ওর থেকে লুকিয়েই রেখেছিলাম। যাই হোক, রাগ হয়েছিল ঠিকই, কিন্তু পরক্ষণে প্রেগন্যান্সির কথাটা শুনে আর রাগ করতে পারিনি। তবে লিপি বলেছিল ওর শ্বশুর বাড়ি একটু বেশি কনজারভেটিভ। প্রেগন্যান্সির কথা কাউকে এই মুহূর্তে বলতে বারণ করেছে। এই সময় ওকে মোবাইল বেশি ইউজ করতেও দেবে না। ও লুকিয়েই আমায় জানিয়েছিল। লিপি চেয়েছিল আমি যেন কলকাতায় ফিরে ওর সঙ্গে দেখা করি। ইচ্ছে করছিল খুব, কিন্তু তখন আমি আমার লক্ষ্যের খুব কাছে। ওই কাজ না মিটিয়ে আমি যে যেতে পারছিলাম না। তারপরই লিপির সঙ্গে পুরোপুরি যোগাযোগটা বন্ধ হয়ে যায়। এরপর আপনি আপনার সব কাজ কমপ্লিট করে ফিরলেন কলকাতায়, কিন্তু লিপিকে খুঁজে পেলেন না। লিপি অনাথ আশ্রম থেকে বেরিয়ে একটা স্কুলে চাকরি নেয়। সেই সময় ওর আর্যর সঙ্গে প্রেম। আপনি ওখানের ঠিকানা অনাথ আশ্রম থেকে জোগাড় করে পৌঁছে যান, কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন বিয়ের আগে সে চাকরি ছেড়ে দেয়। শুধু আর্যর নামটা জানতে পারেন। এরপর শুরু হয় আপনার অভিযান। আর্যদের ঠিকানা জোগাড় করেন, কিন্তু সেখানে কেউ নেই। আর একটু রিসার্চ করে আপনি ওদের আদি বাড়ির খোঁজ পান, কিন্তু সেখানে লিপি নেই, আছে অন্য মেয়ে। এরপর থেকেই আপনি সব সময় নজর রাখেন ওদের উপর। আর তারপরই ওই মেয়েটির পরিণতি দেখে আপনি বুঝতে পারেন লিপির কি হয়েছে। আপনি ঠিক করেন এদের শেষ করবেন, তাই প্ল্যান সাজিয়ে বিয়ে করেন আর্যকে। এইখানে আরেকটা বিষয় আমার খটকা ছিল, যেটা আমার পরে ক্লিয়ার হয়। আপনি যখন অনাথ আশ্রমে ছিলেন সেই সময়কার লুক আর এই লুকে অনেক ফারাক। তখন চশমা ছিল, এখন লেন্স। তখন ছিল কোঁকড়া চুল, এখন হেয়ার ট্রিটমেন্ট করে সেই কোঁকড়া চুলও পাল্টে ফেলেছেন। চুলের কাটিংও আলাদা। সব মিলিয়ে আপনাকে চেনা দায় পূর্ব পরিচিতদের। এটা বুঝি আর্যদের জন্য? হ্যাঁ, আমার জানা ছিল না ওরা আমার সম্পর্কে ঠিক কতটা জানে, ওরা আমার ছবি কখনো দেখেছে কিনা। তাই ওদের জীবনে ওদের টার্গেট হয়ে এন্ট্রি নেওয়ার আগে নিজের লোকটা চেঞ্জ করতেই হতো। এ বিষয়ে কোনো রিস্ক নিতে পারতাম না। আর্যরা শুধু অনাথ মেয়েদের টার্গেট করতো, আমাকেও করে।
কিন্তু ওরা জানতেই পারলো না কে আসল শিকার আর কেই বা আসল শিকারী। আমি অনাথ আশ্রমের পরিচয় দিইনি, বললাম দিল্লিতে থাকি, কিন্তু আমার টিনকুলে কেউ নেই। কথাটা তো সত্যি, তাই সব যে মিথ্যে বলেছি তা নয়। ফেক আইডি বানিয়ে রেখেছিলাম। যেমন ভাবে ওরা লিপিকে কারোর সঙ্গে যোগাযোগ করতে দিত না, তেমনি আমাকেও শুরু করলো। কোনো ফোন না, কারোর সঙ্গে কথা নয়। তা অবশ্য ভালো, এতে আমার কাজের সুবিধেই হয়েছে। কেউ আমাকে চিনল না, অথচ আমি একটা নিখুঁত প্ল্যান করে ওদের গল্পে ওদেরই মাত করলাম। এইসব মেটার পর কেস এলো আমাদের কাছে, আর এখানেই আরেক মজা। রবি রবি ছিল আপনাদেরই অনাথ আশ্রমের একজন। রবি এখানকার তথ্য আপনাকে দেয়। এরপরটা সবারই জানা, আমরা রবির খোঁজ চালাচ্ছি। কি ঠিক বললাম তো? ও আই এম ইমপ্রেসড। ক্লু ধরে ভালোই রিসার্চ করেছেন। ধন্যবাদ। তবে আপনার ক্লু ছাড়াও একটু রিসার্চ করেছি। মানে? হাসপাতাল থেকে পালানোটা তো সহজ ছিল না। ব্রাভো ব্রাভো। নার্স প্রিয়াকে যে সোনার আংটিটা দিয়েছিলেন সেটা সহ উনি এখন আমাদের হেফাজতে আছেন। তা বলি, আংটিটা কি আর্যর? হ্যাঁ, ওই স্কাউন্ড্রেলটার কিচ্ছু রাখিনি নিজের কাছে, ওটা দিয়েই কাজ সারলাম। হাসপাতালের ব্যাপারটা মাথায় আসতেই ওই নার্সের কথাটা মাথায় এলো। সেদিন ওর হাতে আংটিটা লক্ষ্য করেছিলাম, মনে পড়ছিল না কোথায় দেখেছি। আপনার হাতে ওই আংটির দাগটার কথা মাথায় আসতেই হিসেব মিলে গেল। মনে পড়ল সেদিন হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আপনার হাতেই তো দেখেছিলাম আংটিটা। ব্যাস, এখানে আসার আগে ওই হিসেবটাও মিটিয়ে নিলাম। নাও ইউ ক্যান অ্যারেস্ট মি অফিসার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি খুনটা কিভাবে করেছিলেন সেটা শুনে নিন। ফরেনসিক ডক্টরদের সঙ্গে কথা বলেছি, স্টমাকে বিষ পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই সব কটা শয়তানকে একসাথে পায়েস রান্না করে খাইয়েছিলাম। ওতেই বিষ ছিল। তোড়পে তোড়পে মারার ইচ্ছা ছিল ওদের। যেভাবে ওরা ওই মেয়েগুলোকে আর আমার লিপিকে মেরেছে, ভেবেছিলাম সেইভাবেই তোড়পে তোড়পে মারব। কিন্তু একা না, ওই শয়তানগুলোকে ডিল করা চাপ হতো। এই একটাই আফসোস হয়ে গেল, শালা ভেবেছিল আমাকেও প্রেগনেন্ট করে ওভাবে খুন করবে। দিয়েছি সবকটার চ্যাপ্টার ক্লোজ করে। সুমিত একটু কেশে নেয়। ইন্দ্রজিতের সামনে একজন এভাবে কনফিডেন্টলি গালি দিয়ে খুনের কথা বলেই চলেছে, আর ইন্দ্রজিৎ শুনছে। এটা ভেবেই ওর কেমন লাগছে। এমনিতেই সারাদিন দৌড়ঝাঁপ করে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটিয়েছে এই অদ্ভুত কেসটা, তার উপর ওই জঘন্য পচা গন্ধ। সারা দিন পেটে দানা পড়েনি, রাতের ঘুমটাও চটকে দিয়েছে এই মেয়েটা। এখন এই পাগলামি দেখে মনে হচ্ছে মাথা ঘুরছে। কি পেলেন? আপনার কি হবে এবার? কি পেলাম? শান্তি পেলাম। আর আমার আবার কি হবে? চিকিৎসা হবে। আমার মাথা খারাপ, সেটা তো আপনাদের ডক্টর ম্যাডামই বলে দিয়েছেন। তবে সুস্থ হলে কি করে ব্যবস্থা করবেন? কিন্তু আমাকে দেখে অনেক মানুষ অপরাধীদের শাস্তি দেবে নিজে হাতে। আপনি বুঝছেন আপনি ক্রাইম করেছেন? ক্রাইমের বদলে ক্রাইম করাকে জাস্টিফাই করা যায়? বাহ! আর অপরাধীরা দিনের পর দিন খোলা ঘুরে বেড়ালে জাস্টিস হয় বুঝি? আপনারা আপনাদের কাজ ঠিক করে না করলে জাস্টিস হবে না। আর তখন আমাদেরই আইন হাতে তুলে নিতে হয়। উই দ্য কমন পিপল। সুমিত বিরক্ত হয়, সঙ্গে টিমের বাকিরাও। না, আইন নিজে হাতে তুলে নেওয়া যায় না। আপনি ঠিক করেননি। বেশ করেছি, শুনলি তোরা? বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি। তোরা না পারলে আমরা করব, নিজেদের বদলা নিজেরাই নেব। না, নেবেন না। ভুল করেছেন, আপনি ক্রাইম করেছেন। কে বলেছে আমরা নিজেদের কাজ করি না? করি, আমরা করি। আপনি মিথ্যে বলছেন, ডাহা মিথ্যে, ভিত্তিহীন কথা। মিথ্যে বলছি? হ্যাঁ, মিথ্যে বলছি। সব জানিস তুই? জানিস কিভাবে ওই শয়তানের বাচ্চাটা আমার মা, বাবা আর দিদিকে মেরে ফেলেছিল? জানিস? শুধু আমি সামনে ছিলাম না, লুকিয়েছিলাম।
সবটা দেখেছিলাম, সবটা। আমাকে অনাথ করেছে ওই শয়তানটা। আর পুলিশ কিচ্ছু করেনি, কিচ্ছু না। ওরা শুধু দিনের পর দিন আত্মহত্যা বলে চালিয়েছে। আমি বড় হয়েছি আর প্রতি মুহূর্তে ভেবেছি ওই শয়তানটার সত্যিটা আমি কিভাবে সামনে আনতে পারবো। আনতে পারিনি। তারপর ভাবলাম ওর অপরাধ প্রমাণ করতে পারলাম না যখন, ওকেই শেষ করে দিয়ে জ্বালাটা জড়োবে। আমি চাকরি নিয়ে ব্যাঙ্গালোর এমনি যাইনি। ওখানে আমার পরিবারের খুনি মিস্টার রুদ্রজিৎ মল্লিক ছিল, সে খবর আমি পেয়েছিলাম। ওর হদিশ পাওয়ার চেষ্টা বহুদিন ধরে করেছি। ঠিক করেছিলাম ব্যাঙ্গালোরে গিয়েই ওর ভবলীলা সাঙ্গ করব, সব পাপের হিসেব নেব ওর থেকে। আর আমার এই লক্ষ্যের কথা আমি কাউকে বলিনি, লিপিকেও না। ব্যাঙ্গালোরে গিয়ে খোঁজ লাগালাম লোকটার। চাকরির পাশাপাশি আমার আসল মিশন চলল। অনেক কাঠখড় পুড়িয়ে খোঁজ পেলাম ওই শয়তানটার। কিন্তু ঠিক সেই মুহূর্তে লিপিটা ফোন করেছিল। আসতে পারিনি। একটা সুযোগ খুঁজছিলাম লোকটাকে শেষ করার, পেয়েও গেলাম। ভাবলাম ওকে মেরে আমি কলকাতায় ফিরব। কিন্তু আমি মারার আগেই শালা আমার পরিচয় শুনে হার্ট ফেল করলো। নিজে হাতে মারতে পারলাম না, এটাই একটা আফসোস। এই সত্যিটাই আমি শুনতে চেয়েছিলাম। আপনার সেই অনাথ আশ্রম থেকে আপনার পরিচয় পাই। আপনার ফ্যামিলির কেস নিয়ে ঘাটতেই মনে হলো অন্ধকারটা ওইখানেই জমাট বেঁধে আছে। কিছু এমন আছে যা সামনে আসেনি, যা আপনি হয়তো জানেন। সোহিনী দাস আপনার পুরো নাম। আমি জানি, আপনি ক্লু না দিলেও জানি। ইন্দ্রজিতের কথা শুনে অদ্ভুতভাবে কাঁদতে শুরু করল সোহিনী। ছোট বাচ্চার মতো কাঁদতে থাকে। মনে হচ্ছে যেন বহু বছরের চাপা কষ্ট আজ বের করছে। ইন্দ্র, she needs treatment. ওর কন্ডিশন কিন্তু একদম ভালো নয়। সোহিনী, তুমি শোনো। সোহিনী, তুমি লাইফের যুদ্ধে একজন হিরো, কিন্তু তোমার পথটা ভুল ছিল। তবে এর দায় কিন্তু তোমার নয়, এর দায় আমাদের। আমরা পারিনি তোমাকে জাস্টিস দিতে। সেদিন ওই অপরাধী ধরা পড়লে আমি জানি আজ তুমি এরকম কাজ করতে না। প্রথমেই আমাদের কাছে আসতে। তোমার ট্রিটমেন্ট দরকার, তোমার সুস্থ হওয়াটা প্রয়োজন। সোহিনী শোনো, সব ঠিক হয়ে যাবে একদিন। না, কিছু ঠিক হবে না। আদৌ কি পারবে কেউ আমাকে সুস্থ করতে? আমাকে সুস্থ করতে হলে তো আমার দুঃখগুলো মুছে দিতে হবে আমার মন থেকে। আমিও চাই জানো, ওই অন্ধকারগুলো মুছে যাক। ওই অতীতটা নিয়ে আমি আর ভাবতে চাই না। ওই অন্ধকার স্মৃতিগুলো না খুব ভয়ঙ্কর। আমার খুব কষ্ট হয়। কাকে বলবো বলো তো আমার কষ্টের কথা? কাকে বলবো? আমার লিপিও তো নেই, ওকেও কেড়ে দিল। কেউ নেই আমার, কেউ নেই। আমার প্রত্যেকটা কাছের মানুষের মৃত্যুই খুব যন্ত্রণাদায়ক। আমিও এবার শেষ হয়ে যেতে চাই। আমি আর কষ্টগুলো বইতে পারছি না। আমি আর পারছি না। আমি আর পারছি না। সোহিনী শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে ইন্দ্রজিতের দিকে। ওর অনেকগুলো সেশন লাগবে। ওর পাস্ট হিস্ট্রিটা মারাত্মক। যতবার ওই ফেজটায় যাচ্ছি বিভৎসভাবে চিৎকার করে কাঁদছে। তুই ভাব, ওইটুকু বাচ্চা মেয়ে সেদিন ওর পরিবারকে শেষ হতে দেখেছিল। তোর দেওয়া রেকর্ড অনুযায়ী তারপর 5 বছর ও কথা বলেনি। কতটা ট্রমায় থাকলে স্পিচ প্রবলেম হয়ে যায় ভাব একবার। মৃত্তিকা ইন্দ্রজিতের দিকে তাকায়। ঠিক হতে কত সময় লাগবে বলে তোর মনে হয়? জানি না রে, 6 মাস, 1 বছর বা তার বেশি কিনা আমি সত্যিই জানি না। আচ্ছা, তোকে একটা প্রশ্ন করব।
আমি জানি তুই কি বলবি। ওর দোষ দেওয়ার মতো মনের জোর আমার নেই, আর ওকে নির্দোষ বলার মতো পথও আমার নেই। তবে সত্যিও কাজটা না করলে আমাদের একটু দেরি হতো, হয়তো আরেকটা মেয়ে সোহিনীর জায়গায় থাকতো, আর ততদিনে তার সর্বনাশ হয়ে যেত। ও ওর দিক থেকে হয়তো ঠিক রে, কিন্তু আইনের চোখে তো অপরাধী। আমাকে মানুষ ইন্দ্রজিৎ আর আইনের রক্ষক ইন্দ্রজিৎ হয়ে দুটো আলাদা মতামত দিতে হলে হয়তো সেটা আলাদা হতো। এই প্রথম। সত্যি এরকম অদ্ভুত কেস ও আগে কখনো পায়নি। কথাটা বলেই ইন্দ্রজিৎ বেরিয়ে যায় মৃত্তিকার চেম্বার থেকে। অল্প হাসে মৃত্তিকা। ও নিজেও হয়তো এই উত্তরটাই শুনতে চেয়েছিল। এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।